ঠিক আছে না? এখন সব ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে মানে ম্যানেজ প্রজেক্ট নলেজের মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে নলেজ কিন্তু এরকম না যে প্রজেক্টের শেষে এসে আমরা নলেজ ক্রিয়েট করব এবং মানে সব নলেজকে গ্যাদার করব, এটা না। কিন্তু আমরা প্রজেক্টের শুরুতেই আসলে আগের যে প্রজেক্টগুলো আমরা করছি, আমাদের অর্গানাইজেশনাল নলেজ বেসে যে নলেজগুলো আছে প্রজেক্ট রিলেটেড, সেটা আমরা ইউজ করব। ঠিক আছে? এই যে এখানে খুব সুন্দরভাবে বলা আছে আর কি, যে আমরা ইউজ এক্সিস্টিং নলেজ অ্যান্ড ক্রিয়েটিং নিউ নলেজ। এবং এটা যখনই নতুন কোনো নলেজ ক্রিয়েট হবে প্রজেক্টের অ্যাট এনি টাইম, অ্যাট এনি ফেজ, অ্যাট এনি স্টেজ, সেটা আমাদেরকে ইমিডিয়েটলি যদি ইউজ করতে পারি আমরা সেই স্টেজেই বা নেক্সট ফেজে, তাহলে আমরা অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে ক্যাপচার করব এবং কোথায় রাখবো? লেসন লার্ন রেজিস্টার, তাই না? আমরা মনে হয় খেয়াল করছি যে সবসময় কিন্তু লেসন লার্ন রেজিস্টারটা আমাদের ইনপুট ছিল এবং আপডেটও হয়েছিল। তার মানে বিভিন্ন প্রসেস করতে গিয়ে যে সমস্ত নলেজ ক্রিয়েট করব আমরা পাবো, সেই নলেজগুলোকে আমাদেরকে ক্যাপচার করতে হবে লেসন লার্ন রেজিস্টারে এবং সেটাকে রিইউজ করতে হবে। এবং এটা কিন্তু প্রজেক্টের শুরুতে এবং শেষে এরকম না, হ্যাঁ, থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে। ঠিক আছে? হেল্পফুল নলেজ আমরা যদি পাই তাহলে সবসময় ইউজ করতে হবে। আচ্ছা, নলেজ আমরা কয় প্রকার জানি নাকি? নলেজ হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, নলেজ দুই প্রকার, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, একটা হচ্ছে কি ট্যাসিট নলেজ। আমরা তো অনেকে জানি, নলেজ নিয়ে অনেক কথা পড়ালেখা করছি, ট্যাসিট নলেজ। হ্যাঁ, এই দুটার পার্থক্য হয়তো অনেকে শুনছি। পার্থক্য হচ্ছে যে এক্সপ্লিসিট নলেজ হচ্ছে সেটা যেটা আসলে সহজে কি মানে রিপ্রেজেন্ট করা যায়, শেয়ার করা যায়, প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। যেমন আমরা যে মানে বই পড়তেছি বা বইয়ের নলেজ যেটা, হ্যাঁ, বা আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে ওয়ার্ড, পিকচার, ভিডিও, নাম্বারস যে প্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। আর ট্যাসিট নলেজ হচ্ছে যেটা আসলে সহজে কনভার্ট করা যায় না, প্রকাশ করা যায় না। ঠিক আছে? সেই নলেজটাকে বলা হয় ট্যাসিট নলেজ। যেমন মানুষের বিশ্বাস, তারপরে ইনসাইট, হ্যাঁ, এক্সপিরিয়েন্স, নো হাউ। ঠিক আছে? আপনি একটা বিপদের মধ্যে দিয়ে গেছেন, যে এক্সপিরিয়েন্সটা আপনি পাইছেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনি যতই শেয়ার করার চেষ্টা করেন, যতভাবে শেয়ার করেন, ওটা আসলে কেউ ফিল করতে পারবেন। একজন পেশেন্ট যে সাফারিংস এর ভিতর দিয়ে যায়, সেটা কিন্তু সে আসলে যতভাবে এক্সপ্রেস করুক, আমি কিন্তু সেটা ফিল করতে পারবো না। তো সেই ধরনের নলেজটাকে বলা হয় ট্যাসিট নলেজ। আচ্ছা, এখানে এটা একটু বোঝানোর জন্য আমি একটা ছোট্ট দিই আপনাদের, একটা ছোট্ট এক্সারসাইজ করতে দিই, দেখি আপনারা কি পারেন কিনা। দেখেন তো, আমি একটা হোয়াইট বোর্ড অন করতেছি। দেখা গেছে হোয়াইট বোর্ড? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো না? জি ভাই। আচ্ছা, আমি দেখেন কি লিখছি। প্রথম লাইনে লিখছি 1, পরের লাইনে লিখছি 1 1। ঠিক আছে? পরের লাইনে লিখলাম 2 1, আর এর পরের লাইনে লিখতেছি আমি 1 2 1 1। ঠিক আছে? তাহলে প্রথম লাইনে 1 আছে, পরের লাইনে 1 1, থার্ড লাইনে 2 1, ফোর্থ লাইনে 1 2 1 1। প্রশ্ন হচ্ছে ফিফথ লাইনে কি হবে? নেক্সট লাইনটা কি হবে? আচ্ছা, এটা একটা অ্যালগরিদম ইউজ করা হয়েছে। অ্যালগরিদমটা বলে নেই, তাইলে একটু তো চিন্তা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা পুরোটা তো অঙ্ক, তাই না? ম্যাথ। এখানে আমরা যেটা করছি প্রথম লাইনে, এটা এই অ্যালগরিদমের নাম হচ্ছে লুক অ্যান্ড সে। লুক অ্যান্ড সে, লুক অ্যান্ড সে। এবং সেটা মুখে বলতে হবে না, সেটা অঙ্ক দিয়ে সে করবেন। মানে আগের লাইনে যেটা আমি দেখতেছি, পরের লাইনে সেটা আমি অঙ্ক দিয়ে সে করব, বলবো আর কি। সেকেন্ড লাইনে যেটা দেখতেছি, থার্ড লাইনে, সেটা আমি অঙ্ক দিয়ে সে করব, প্রেজেন্ট করব। ঠিক আছে? আগের লাইনে যেটা দেখতেছি সেটা আমরা ফোর্থ লাইনে এসে সেটা আমরা আবার নিউমেরিক্যালি বলবো আর কি, যেটা লিখে প্রেজেন্ট করতেছি আমি। লুক, আগের লাইনটা লুক করতে হবে, পরের লাইনে সেটা সে করতে হবে।
অ্যালগরিদমটার নাম হচ্ছে লুক এন্ড সে। আর পারলেন 1 কার মাথায় আসছে? হ্যাঁ, দেখেন এটা একটু দেখেন, এই যে ইন্টারেস্টিং কিন্তু, সেটা হচ্ছে প্রথম লাইনে আমরা কি দেখছি? 1 একটা এক দেখছি না? তাহলে আমি কি বলছি? 1 1, যেটা দেখছি সেটা এখানে বলতেছি 1 1, একটা এক। আচ্ছা পরের লাইনে আমি কি বলছি? 2 1 তার মানে কি আগের লাইনে কি দেখছি আমি? দুইটা এক, সেজন্য আমি বলতেছি 2 1, দুইটা এক। থার্ড লাইনটা এখন বুঝতে পারতেছেন? থার্ড লাইন কি বলছি আমি? ফার্স্ট আচ্ছা থার্ড লাইনে গেলে তো ভাই হচ্ছে 2 1 1। হ্যাঁ, মানে আমি কি বলছি? একটা দুই আর একটা এক বুঝছি না? হ্যাঁ, তাহলে পরের লাইনে কি হবে? 1 1 1 2 হ্যাঁ, একটা এক, একটা দুই আর দুইটা 2 1 2 1। পারছি? এটা কিন্তু আসলে গুগলের একটা এক্সাম থেকে নেওয়া, গুগলের। ঠিক আছে? সো লুক এন্ড সে, আগের লাইনে যেটা দেখবেন সেটা পরের লাইনে বলবেন আর কি। খুবই সহজ, কিন্তু না জানলে কিন্তু খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে যে কিভাবে করবেন এটা। এখন আমরা যে কোনো লাইন লিখতে পারবো না, তাহলে এটা পরের লাইনটা কি লিখবো? 3 1, তারপর দুইটা দুই দেখতেছি 2 2 2 1 1 আর 1 1। ঠিক আছে? এভাবে চলতে থাকবে। সো এই যে এটা কি একটা মানে নো হাউ, তাই না? অ্যালগরিদমটা যে জানে, যেমন আমি জানি, আমি প্রথমে কিন্তু পারি নাই, কিন্তু যখন জানতে পারছি তখন দেখলাম আরে এটা তো ইজি। তো নো হাউটা যখন আমরা জানি তখন আসলে ইজি হয়ে যায়। ঠিক আছে? তো কোন একটা প্রবলেমকে দেখবেন যে কেউ খুব দ্রুত সলভ করে ফেলতেছে, আরেকজন পারতেছে না। ঠিক আছে? সো এই যে দ্রুত করতেছে, তার মানে সে এমন ভাবে চিন্তা করতেছে, এমন অ্যাঙ্গেলে চিন্তা করতেছে, সেটার কারণে সে পেয়ে যাচ্ছে আর কি। নো হাউটা তার এমন একটা আছে আর কি, এমন অ্যাঙ্গেলে সে চিন্তা করতেছে। সো সেই নো হাউটা, এই যে এক্সপ্লিসিট নলেজ যেটা আমরা বলতেছি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই নলেজটা যদি আমরা শেয়ার করতে না পারি, মানে ওয়ার্ল্ডের সবাই এখন চেষ্টা করে কি যে এক্সপ্রেসিভ যে নলেজগুলো আছে, প্যাসিভ নলেজ, সেটাকে কিভাবে এক্সপ্রেসিভ আকারে নেওয়া যায়। ঠিক আছে? তাহলে কি হবে, মানে যারা এরকম মানে বেশি ট্যালেন্ট রাখে বা ইয়া রাখে, তাদেরটা আমরা তখন ইজিলি অন্যরাও সেখান থেকে কি পাবো? নলেজটা পাবো আর কি, এবং আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? একটা অবশ্যই দেখবেন যে একজন দুইজনে তো খুবই এক্সপার্ট থাকে, যে কোনো প্রবলেম তারা সলভ করে। সো এই সেম প্রবলেম যখন হবে, যাকে শেখানো হলো সে কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে পারবে, কিন্তু ইনিশিয়ালি তো সে পারে নাই। সো সেটাকে বলা হচ্ছে ট্যাসিভ নলেজ। ঠিক আছে? সো নলেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, আর একটা হচ্ছে ট্যাসিভ নলেজ। সো প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু এখন টার্গেট হচ্ছে কিভাবে নলেজকে আসলে অর্গানাইজেশনের ভিতরে রাখা যায় এবং সেটাকে কিভাবে ইনক্রিজ করা যায়। ঠিক আছে? এই জন্য আমরা বোধহয় আমরা দেখবেন যে সব জায়গায় কিন্তু এখন নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হয়। এর বাইরে কিন্তু আরেকটা আছে, আমি কিন্তু প্রথম ক্লাসে বোধহয় বলছিলাম যে ডাটা, ইনফরমেশন এবং হচ্ছে নলেজ। এরপরে আরেকটা কথা বলছিলাম আমি, সেটা কারো মনে আছে? ডাটা, ইনফরমেশন, নলেজ, তারপরের লেভেলটা কি? রিপোর্ট। ও সরি, হ্যাঁ হ্যাঁ রিপোর্টই তো, ডাটা, ইনফরমেশন, উইজডম। হ্যাঁ, আমরা আসলে ইনফরমেশন এবং নলেজ ক্যাপচার করার চেষ্টা করতেছি, উইজডম ক্যানট বি ক্যাপচার্ড। ঠিক আছে? সো যার যত ভালো উইজডম থাকবে, সে আসলে এই নলেজগুলোকে ইউজ করে তত ভালো ডিসিশন মেক করতে পারবে, ভালো স্টেপস নিতে পারবে। আর যার অনেক ইনফরমেশন এবং নলেজ তার হাতে আছে কিন্তু তার উইজডম নাই এটাকে ঠিক মতো ইউজ করার, তাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে? সো সবাই এখন চেষ্টা করতেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে অর্গানাইজেশনে কিন্তু আজকাল এমপ্লয়ি থাকে না। ঠিক আছে? থাকে না মানে কি, দেখবেন যে 2 বছর 3 বছর এরপরে এমপ্লয়ি নিজেই চলে যাচ্ছে, কিংবা অর্গানাইজেশন নিজেই বের করে দিচ্ছে, কোনো ঠিক নাই। আর যারা দেখবেন যে ভালো, তারা দেখবেন সুযোগ পাইলে চলে যাচ্ছে অর্গানাইজেশন ছেড়ে 2-3 বছর পর। কারণ যত মানে শিফট চেঞ্জ করা যায় তত আসলে ইয়াটা কি হয়, মানে প্রোগ্রেসটা খুব
মানে স্টিফ হয় আর কি, স্টিফ প্রোগ্রেস হয়। আর যদি এক জায়গায় বসে থাকবেন প্রোগ্রেস খুব কিন্তু স্লো হয়ে যায়, এটা হয়তো অনেকে জানেন। এই জন্য কেরিয়ার পাতে যদি দেখেন যে আপনি কোনো জায়গায় স্লো হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এবং আসলে এটা অনেক ক্ষতি করে। ক্ষতি করে মিনস কি, আপনি চ্যালেঞ্জ এক জায়গায় যখন বেশি দিন থাকবেন দেখবেন যে দেয়ার ইজ নো নিউ চ্যালেঞ্জ, ঠিক আছে, এরকম হয়ে যায়। আর যতক্ষণ আপনি নতুন চ্যালেঞ্জ আপনাকে না দিবেন ততক্ষণ কিন্তু আপনার ইমপ্রুভমেন্টও আটকে যাবে, ঠিক আছে। এই জন্য মানে এই ওয়ার্ল্ডের এই অবস্থায় যদি আপনার দেখেন যে কোনো অর্গানাইজেশনে কেরিয়ার এক জায়গায় আটকে যাচ্ছে এবং কোনো সামনে কোনো পাথ নাই, তাহলে বেটার টু সুইচ। হ্যাঁ, তো সবার জন্য সুইচ ইজ নট গুড আর কি। হ্যাঁ, সেটা বুঝতে হবে, কারণ সুইচ করা সহজ না এবং মানে পৃথিবীর অনেক কঠিন আসলে, ঠিক আছে। আমি যেমন 2011 সালে জব ছাড়ছি, ভাবছি যে 6 মাসের মধ্যে বিজনেস দাঁড় করাবো। এখন কিন্তু 10 বছর হয়ে গেছে, আই এম স্টিল স্ট্রাগলিং, ঠিক আছে। এবং এখন কাউকে আমি আর ইন্সপায়ার করি না যে ভাই ইয়া করো, এন্টারপ্রেনার হও, কারণ দেখতেছি এটা দিস ইজ এ ভেরি টাফ জব আর কি। এন্টারপ্রেনারশিপ ইজ নট ফর এভরিওয়ান, এবং দিস ইজ এ মানে কি রোলার কোস্টার, মানে বলা যাবে না যে এটা কি আসলে। সো এই জন্য আমি এখন নিজেই কাউকে সাজেস্ট করতে বা অ্যাডভাইস করতে ভয় পাই যে বেটার জব করেন, সেফ। আচ্ছা, আমাদের কিছু মিসকনসেপশন আছে যে নলেজ মানে হচ্ছে শুধু ডকুমেন্টেশন, ঠিক আছে, সেটা কিন্তু না। হ্যাঁ, নলেজ নিড টু ক্যাপচার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট, এটা কিন্তু আমাদের একটা রং মিসকনসেপশন। আমি যেটা বললাম একটু আগে যে সবসময় করতে হবে, ঠিক আছে। আর দেখবো যে এখন নলেজ ম্যানেজমেন্ট টুল প্রায় অনেক অর্গানাইজেশন কিন্তু নলেজ ম্যানেজমেন্ট টুল ইউজ করে, মানে কোলাবোরেটিভ টুল ইউজ করে। হ্যাঁ, যেটাতে আসলে নলেজকে শেয়ার করা যায় সবার মধ্যে, এমপ্লয়ীদের মধ্যে, সার্চ করে ওটা সহজে রিটিভ করা যায়। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে বড় অর্গানাইজেশনে, যেমন ফর এক্সাম্পল এরিকসনের যদি কেউ প্রজেক্ট ম্যানেজার হয়, প্রজেক্ট যখন ক্লোজ হয়ে যায় তখন তো বিভিন্ন রিপোর্ট জমা দিতে হয়। এর সাথে ওদের গ্লোবাল নলেজ বেজে এই প্রজেক্ট থেকে সে কি শিখলো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, সেটা গ্লোবাল নলেজ বেজে শেয়ার করতে হয়, ঠিক আছে, ক্যাটাগরিক্যালি। তো ট্যাক্সোনমি বলে ওটিকে, নলেজ ম্যানেজমেন্টের থেকে ট্যাক্সোনমি বলে, যেটা আমরা বলি গ্লোসারি বা ইয়ে টাইপ ট্যাক্সোনমি। সেইভাবে আসলে ক্যাটাগরিক্যালি আপনাকে আপডেট দিতে হবে গ্লোবাল নলেজ বেসে, যে আপনি এই প্রজেক্ট থেকে এই জিনিস শিখছেন, যেটা আসলে এরিকসন অ্যাজ এ হোল অর্গানাইজেশন ক্যান বি বেনিফিটেড। এটা যতক্ষণ না সাবমিট করবে ততক্ষণ আপনি রিলিজ পাবেন না ফ্রম প্রজেক্ট ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন। সো অর্গানাইজেশন কিন্তু চেষ্টা করে যাতে যদি স্টাফ চলে যায়, নলেজ যাতে চলে না যায়। দ্যাটস ওয়াই দে আর ট্রাইং টু ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ টুলস। বড় অর্গানাইজেশন দেখবেন যে নানান ধরনের টুল আছে তারা ইউজ করতেছে, মানে যাতে আপনার নলেজগুলোকে তারা ক্যাপচার করতে পারে। কারণ এমপ্লয়ীকে তো রাখা যায় না, তারা চলে যাচ্ছে। চলে যাওয়া মানে কি ফিজিক্যালি আমি মুভ করতেছি এটা না, আই এম টেকিং অলসো লট অফ নলেজ উইথ মি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আসলে নলেজ ম্যানেজমেন্ট টুলগুলো ইউজ হচ্ছে। এবং আমি সবসময় বলে আসি যে এখন যেমন সি লেভেলে আমরা দেখি না যে সিআইও, সিটিও, সিএমও, সিএফও, এরকম একটা হবে চিফ নলেজ অফিসার। অনেক অর্গানাইজেশন কিন্তু আছে, ঠিক আছে, অন্য নামেও হয়তো আছে। তো তারা কিন্তু নলেজ নিয়ে কাজ করে যে কিভাবে অর্গানাইজেশনের নলেজকে অন্য স্টেজে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, সো আসেন আমরা দেখি যে আইটি2 তে কি আছে। এখানে আইটি2 আসলে খুব ইয়া না। দেখেন আইটি2 এর মধ্যে হচ্ছে অল কম্পোনেন্টস। এই যে এখন কিন্তু সামনে যতগুলো প্রসেস আছে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হওয়ার পরে এরপরে যতগুলো প্রসেস ইন্টিগ্রেশন আছে সব জায়গায় কিন্তু অল কম্পোনেন্টস হচ্ছে ইনপুট, অল কম্পোনেন্ট। কারণ এখন আসলে আপনার প্ল্যানটা একদম রেডি, আপনার হাতে আছে। তাহলে লেসন লার্ন রেজিস্টার, এই যে এখানে একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে লেসন লার্ন রেজিস্টার কিন্তু অনেক প্রসেসে আমরা ইনপুট পাইছি না এইভাবে, যে এখানে তো ইনপুট, তাই না? এটা আসলে তৈরি হয়েছে কোথায় মনে রাখতে হবে, এটা তৈরি হবে এই প্রসেসে। প্রথম আগের প্রজেক্ট যখন প্রজেক্ট শুরু করবেন তখন এই প্রসেসের থ্রুতে আপনি আগের প্রসেসের নলেজগুলোকে ইনপুট হিসাবে নেবেন, নিয়ে আপনার এই প্রজেক্ট শুরুর আগে রেজিস্টার তৈরি করবেন যে আগের প্রজেক্টে কি কি নলেজ আপনি এই প্রজেক্টে ইউজ করবেন, ঠিক আছে। এই তার মানে কি লেসন লার্ন রেজিস্টার প্রথম তৈরি হচ্ছে আপনার এই প্রজেক্টে এখানে, এরপরে বাকি বিভিন্ন প্রসেসে কিন্তু এটা ইনপুট হিসেবে আসবে। আমি বলছিলাম ফ্লো বোঝা, এটার কিন্তু ফ্লোটা একটু লিখে রাখেন, লেসন লার্ন রেজিস্টার। তাহলে ক্রিয়েট হয় কোথায়, আউটপুট মানে কি তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজ প্রজেক্ট নলেজ। আচ্ছা, হ্যাঁ, অন্য জায়গায় কিন্তু লেসন লার্ন ইনপুট পাইছি এবং এখানে আপডেট পাইছি, লেসন লার্ন রেজিস্টার আপডেট। এখানে কি আপডেট আছে? না। এটা তার মানে দিস ইজ এ প্লেস হোয়ার ইট ইজ ক্রিয়েটেড। প্রথম এটা ক্রিয়েট হয়েছে,
প্রজেক্টের শুরুতেই আপনাকে এটা তৈরি করতে হবে আগের এক্সিস্টিং নলেজ থেকে। এই প্রজেক্টে আপনি কি কি নলেজ ইউজ করবেন সেটা দিয়ে আপনাকে লেসন প্ল্যান তৈরি করতে হবে, রেজিস্টারটা। এরপরে বিভিন্ন প্রসেস করবে বিভিন্ন ফেজে, তখন কিন্তু আমরা অনেকবারই ইনপুট পাইছি। কি রিকোয়েস্ট পাঠালো নাকি? আচ্ছা, শহীদুর রহমান উনি বলে জয়েন করতেছেন। আচ্ছা, হুমায়ুন ভাইয়ের কি অবস্থা? কোনো কথাবার্তা নেই অনেকদিন ধরে দেখতেছি ক্লাসে। আমি সব ভুলে গেছি, তাই যে সাহস পাচ্ছি না কথা বলেন। আপনি ভাই পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিতে ভুলে গেছেন? সব ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, কি গ্যাপ করছে নাকি? এই যে গ্যাপ 2 সপ্তাহ গ্যাপ পড়লো, সব ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের মেইন ইনপুট হচ্ছে দেখেন ডেলিভারেবলস। হ্যাঁ, ডেলিভারেবলস মানে কিন্তু শুধু প্রোডাক্টের আউটপুট না, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস। এটাও গত ক্লাসে বলছিলাম যে সমস্ত ডকুমেন্ট গুলো কিন্তু ডেলিভারেবলস। ঠিক আছে? হ্যাঁ, সো স্পেশালি প্রজেক্ট ডকুমেন্টস, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের যে কম্পোনেন্ট গুলো আছে সবগুলি কিন্তু ডেলিভারেবলস, এবং অবশ্যই প্রজেক্টের আউটপুট। এই সব ডেলিভারেবল গুলো ইনপুট হিসেবে আসবে, যেহেতু আপনি নলেজ কি মানে ক্যাপচার করতেছেন। ঠিক আছে? এবং এটা কিন্তু থ্রু আউট দ্য প্রজেক্ট হবে, এবং শেষেও আবার হবে। যখন ডেলিভারেবল তৈরি হয়ে যাবে তখন কিন্তু ফাইনালি হবে এটা। আর এই যে এক্সিস্টিং নলেজ এখান থেকে পাবেন অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট থেকে। এবং আমরা কি কি টুল ইউজ করতেছি? এক্সপার্ট জাজমেন্ট, নলেজ ম্যানেজমেন্ট ইউজ করবো আমরা। নলেজ ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট নিয়ে বেশ অনেক কথাবার্তা আছে এখানে। ঠিক আছে, যে কিভাবে আপনি নলেজ ম্যানেজমেন্ট করবেন আসলে অর্গানাইজেশনের মধ্যে। এটা কিন্তু সহজ কাজ না, এবং এই প্র্যাকটিসটা একটা কালচারের উপর ডিপেন্ড করে। আসলে সবাই কিন্তু নলেজ শেয়ার করতে চায় না, সো এরকম একটা কালচার তৈরি করতে হবে। ঠিক আছে? সো সেটা না থাকলে কিন্তু নলেজ ক্যাপচার করা খুব মুশকিল। এবং আপনাকে এটা সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে, যেখানে আপনি কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট থাকবে, যেখানে ডেটা এন্ট্রি দেওয়া যাবে। ঠিক আছে? এবং সেটা সহজে শেয়ার করা যাবে সবার সাথে, এবং সবাই সহজে সার্চ করে বের করতে পারবে। ইভেন আপনার ওয়েবসাইটে দেখেন না কন্টাক্ট আস থাকে, সব ওয়েবসাইটে কিন্তু একটা কমন, তাই না, একটা মেনু থাকে না, কন্টাক্ট আস। হ্যাঁ, সে কন্টাক্ট আস নিয়েও কিন্তু পিএমওকে বলা আছে। তার মানে যে কন্টাক্ট আস কিন্তু একটা ইনফরমেশন ম্যানেজমেন্ট টুল, যেটার দ্বারা কাস্টমার ইজ কন্ট্যাক্টিং উইথ ইউ। ঠিক আছে? সো এই জিনিসগুলো মানে এক্সাম্পল হিসেবে পিএমওকে দেওয়া হয়েছে, যে এগুলা এসবের থ্রুতে আসলে আমরা নলেজ ম্যানেজমেন্ট করব। সো নলেজ ম্যানেজমেন্ট করার জন্য কি কি টুলস টেকনিক ইউজ করব, আর সেটাকে হেল্প করার জন্য বিভিন্ন আমরা ইনফরমেশন সিস্টেম ইউজ করব। আর এরপর হচ্ছে এগুলো সব সফট স্কিল, যে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে, ফ্যাসিলিটেশন করতে হবে, যাতে আমরা নলেজ শেয়ার করতে পারি। অ্যাজাইলে তো মনে আছে না, অ্যাজাইলে নলেজ ম্যানেজমেন্টের যে ইভেন্টটা, সেটার নাম কি? অ্যাজাইলে আমরা ইয়াতে, হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ বলি স্ক্রামে, রেট্রোস্পেক্টিভ। হ্যাঁ, বাংলা কি? রেসপেক্টিভ মানে হচ্ছে ফিরে দেখা। হ্যাঁ, রিফ্লেক্ট ব্যাক, রিফ্লেক্ট আর কি, লুক ব্যাক। যে আমরা এই যে 2 সপ্তাহের ইটারেশন করলাম, এই 2 সপ্তাহের ইটারেশন আমরা নতুন কি শিখতে পারছি। ঠিক আছে? এবং এটাও আপনাদের বলছি যে প্রতিটা এই যে রেট্রোস্পেক্টিভকে মানে একটা কাইজেন বলা হয়। কাইজেন মানে কি? স্মল ইমপ্রুভমেন্ট, তাই না? কাইজেনটা ঠিক করা, যে আমরা নেক্সট ইটারেশনে কোন কাইজেনটা আমরা ইমপ্লিমেন্ট করব, কোন ইমপ্রুভমেন্ট করব, যেটা এই রেট্রোস্পেক্টিভ আর ম্যাগনেটিভে করছি। সেই কাইজেনটা কিন্তু নেক্সট ইটারেশনের, ঠিক আছে, ইটারেশন ব্যাকলগের টপে থাকে, 1 নম্বরে থাকে, টপ প্রায়োরিটি। বুঝতে পারছেন? মানে কাইজেনটা আমরা এইবার এই ইটারেশনে ইউজ করব, এবং এটা একদম 1 নম্বরে থাকে। ঠিক আছে? সো দেখেন, মানে এইভাবে কিন্তু সবসময় ইমপ্রুভ করা হচ্ছে, এবং প্রতিটা ইটারেশনে 15 দিন পর পর নতুন কাইজেন আইডেন্টিফাই করা হচ্ছে, এবং মিনিমাম একটা কাইজেন নেক্সট ইটারেশন ব্যাকলগে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, হ্যাঁ, টপ প্রায়োরিটি হিসেবে। সো এটা হচ্ছে অ্যাজাইলের ব্যাপার, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইটা নলেজ ম্যানেজ করতে গিয়ে আমাদের এনি কম্পোনেন্ট যদি আপডেট হয়, এবং আসলে মেইন আপডেট কোথায় হবে? এটাতে কিন্তু হবে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। এটা মনে আছে না, মেইনলি 2টা পার্ট, একটা হচ্ছে কর্পোরেট নলেজ বেস, তাই না, কর্পোরেট নলেজ বেস কেবি,
একটা কি প্রসেস পলিসি প্রসিডিউর, তাই না অর্গানাইজেশনের? তাহলে এই নলেজ বেসকে কিন্তু আমরা বাড়াচ্ছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপডেট হচ্ছে, এটা আপডেট হচ্ছে। আচ্ছা ভাই, এই ওপিএ এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট কোন যেন প্রসেস গুলোতে নাই, মানে আমি জাস্ট মনে পড়লো আর কি। আপনার কি মাথায় আছে কোন দুটো না তিনটা মনে প্রসেসে নাই? তিনটাতে নাই বোধহয়, তিনটাতে বোধহয় নাই, মানে যেখানে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নাই, তিন চারটা প্রসেসে হবে আর কি, মানে তিনটা। ঠিক আছে, সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় কোথায়, আবার মনে নেই। আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু এখানে কিন্তু ইনপুটে আসছে, কিন্তু আউটপুটে কিন্তু নাই, দেখছেন? আউটপুটে কিন্তু আপডেট হয়নি, ঠিক আছে? এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু কাকে জন্য কাজ দিছিলাম, তিনটা জায়গায় আপডেট হয়, হ্যাঁ, এবং তিনটায় কোথায়? রিসোর্স, যে আমরা পড়ছিলাম রিসোর্স চ্যাপ্টারে, ঠিক আছে? রিসোর্স চ্যাপ্টারে তিনটা প্রসেস যেটা পিপল নিয়ে কাজ করে, যেমন ডেভেলপ টিম, ঠিক আছে, ম্যানেজ টিম, তারপরে একুয়ার টিম। এই যে এই তিনটা প্রসেসে কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু আপডেট হয়, ঠিক আছে? কারণ কি এইটার পার্ট কিন্তু হচ্ছে এইচআর ক্যাপাবিলিটি। সো এইচআর এর হিউম্যান রিসোর্স চ্যাপ্টারে যে আমরা তিনটা প্রসেস কাজ করি, সবগুলোই কিন্তু হিউম্যান ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। ওই যে বলছিলাম আমরা সফট স্কিল, টিমের কোহেসিভনেস বাড়ানো কিংবা টিমের কম্পিটেন্সি বাড়ানো। যখনই আমি টিমের কম্পিটেন্সি বাড়াচ্ছি, তখনই কিন্তু আমি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের এইচআর যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বাড়াচ্ছি। দ্যাটস ওয়াই ওই তিনটা প্রসেসে কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপডেট হয়, ঠিক আছে? আপডেট হয়। আচ্ছা, ওকে, ফাইন। সো ঠিক আছে, অনেক কথা বলছি এখানে, মানে যেহেতু নতুন প্রসেস, অনেক কথাবার্তা আছে, আপনারা দেখে নিন যে কিভাবে করতে হবে। এই যে এখানে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে, যেমন নেটওয়ার্কিং করা, তারপরে যে আমি বললাম যে কালচারাল শিফট করতে হবে, হ্যাঁ, কমিউনিটিজ অফ প্র্যাকটিস, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, এসব নানান ধরনের কাজ করে কিন্তু নলেজটাকে প্রমোট করতে হবে আর কি। মিটিংস, তারপর ওয়ার্কশপিং করা, ডিসকাশন, নলেজ শেয়ারিং ওয়ার্কশপ করা, স্টোরি টেলিং। স্টোরি টেলিং তো এখন সব জায়গায় শুনতেছেন, তাই না? গল্প বলা, হ্যাঁ, দিস ইজ এ গ্রেট টুল টু শেয়ার নলেজ। আপনারা সুযোগ পাইলে শু ডগ করবেন, ওয়ান অফ দ্য গ্রেট স্টোরি টেলিং বুক, শু ডগ, ঠিক আছে? শু ডগ, নাইকের যে ফাউন্ডার, ওনার বইয়ের, ওনার পুরো লাইফ কিভাবে নাইক থেকে মানে ইয়া করছেন, খুবই চমৎকার গল্প দিয়ে আর কি। হ্যাঁ, নাইকি আর এডিডাস তো মনে হয় ওরা দুই ভাই মনে হয়, সেটা জানি না অবশ্য। এইটা আমি হ্যাঁ শুনছি, এবং দুই ভাই কিন্তু খুব খারাপ রিলেশন। সেটা আপনারা করতে পারেন। সুডক মানে হচ্ছে যারা আসলে জুতার বিজনেস করে আর কি, হ্যাঁ, জুতার একদম এন্ড টু এন্ড বিজনেসের সাথে রিলেটেড, তাদেরকে সুডক বলা হয়। ওকে, অলরাইট। এরপরে হচ্ছে আপনাকে কি কি টুল ইউজ করবেন নলেজ ম্যানেজমেন্টের জন্য। নানান ধরনের টুল আসছে, এবং আসলে ইনফরমেশন ম্যানেজমেন্ট যেটা, মানে ইনফরমেশন রিলেটেড টুল যেটা, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা আমরা অনেকবার দেখছি, ঠিক আছে? তারপর বিভিন্ন কোলাবোরেটিভ যে টুলগুলো আছে, প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু ব্লগ থাকে, অর্গানাইজেশনাল ব্লগ থাকে, তারপর অর্গানাইজেশনাল টুইটিং সিস্টেম থাকে, ঠিক আছে? তারপরে নিউজ উইক থাকে, তারপরে ওয়েবসাইট থাকে, যেমন আইসিডিডিতে ওরা ইউজ করে একটা, সেটা নাম হচ্ছে সেতু, ঠিক আছে? মানে অর্গানাইজেশনাল সমস্ত ইনফরমেশন এবং নলেজ শেয়ারিং এর জন্য ওরা সেতু নামে একটা পোর্টাল ইউজ করে, ঠিক আছে? নামটাও দেখেন সুন্দর, তাই না? সবার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা। সো এইগুলো হচ্ছে বিষয় আর কি। এবং ওদের ওয়েবসাইটে দেখবেন যে অনেক ইনফরমেটিভ ওয়েবসাইট, এবং আরো অনেক কিছুই আছে। যেমন আপনারা হয়তো জানেন যে ওই ওরা যত ধরনের পাবলিকেশন করে সেটার জন্য ওদের রিপোজিটরি সিস্টেম আছে, যেটা আসলে গ্লোবালি শেয়ারেবল। যে কেউ আসলে ওখান থেকে যে কোনো ডকুমেন্ট, কিছু হয়তো ফ্রি আছে, কিছু টাকা দিয়ে ওরা ডাউনলোড করতে পারে, ঠিক আছে? এরকম আছে। তারপরে লার্নিং সিস্টেম আছে, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সবগুলো আসলে টার্গেট হচ্ছে নলেজ শেয়ারিং, নলেজ ম্যানেজমেন্ট, নলেজ শেয়ারিং। এবং দেখেন, ইন্টারনেট যদি না থাকতো তাহলে আসলে কি অবস্থা হতো আমাদের, তাই না?
এই যে কন্ট্যাক্ট মি বলছিলাম না, দিস ইজ অলসো এই টিউটার কিন্তু এক্সাম্পল দেওয়া আছে যে ওয়েবসাইটে আমরা কন্ট্যাক্ট মি দেই, এটা কিন্তু আসলে একটা ইনফরমেশন ম্যানেজমেন্ট নলেজ শেয়ারিং টুল। আচ্ছা, সমস্ত লেসন রানকে, এখানে কিন্তু একটা শব্দ আছে লেসন রান রিপোজিটরি। প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন আপনার সমস্ত লেসন গুলোকে ক্যাপচার করে আমরা এই রিপোজিটরিতে স্টোর করি, ঠিক আছে? এই রিপোজিটরিতে যখন নেক্সট প্রজেক্ট শুরু হবে তখন এই রিপোজিটরি থেকে অন্যান্য প্রজেক্ট ম্যানেজাররা বিভিন্ন নলেজ কালেক্ট করবে তাদের প্রজেক্টের শুরুতে। মানে ইন জেনারেল তো রিপোজিটরি আমরা রিপোজিটরি বললেই যত কিছু আসুক আমরা বলবো যে এটা পাস্ট অ্যাক্টিভিটিস, নট প্রেজেন্ট। প্রেজেন্ট লেসন রান রেজিস্টার, রিপোজিটরি ইজ দ্য লাস্ট অ্যাক্টিভিটিস, রাইট? প্রিভিয়াস। হ্যাঁ, প্রিভিয়াস। এবং আমাদের এই প্রজেক্ট শেষ হলে আমাদের সব লেসন রান রেজিস্টারে যা আমরা গ্যাদার করছি সব চলে যাবে এখানে রিপোজিটরি। রাইট। আচ্ছা, এরপরে আসলে আমরা মেইন প্রসেসটাতে যাই, হচ্ছে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক তার মানে কি? এটা ইন্টিগ্রেশনের প্রসেস এবং এটা কোথায় করতে হবে? মানে সব পুরো প্রজেক্টের সব কাজের মনিটরিং এবং কন্ট্রোলিং করবে হচ্ছে এই প্রসেসটা। এবং ভার্টিক্যালি যত মানে কি আরো বোধহয় 9টা প্রসেস আছে টোটাল। হ্যাঁ, মনিটর এবং কন্ট্রোলিং এর টোটাল প্রসেস হচ্ছে 10টা। তো এইটা বাকিগুলোকে ইন্টিগ্রেট করবে এবং এইটা বাকি সমস্ত মনিটরিং কন্ট্রোলিং, যেমন কন্ট্রোল রিস্ক করছি আমরা মনিটর, তাই না? মনিটর কমিউনিকেশন করছি, মনিটর স্টেক হোল্ডার করছি, এই সবগুলোকে আসলে ইন্টিগ্রেট করবে হচ্ছে মনিটর এন্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে? সো এটা যদি আমরা দেখি তাহলে দেখেন কি করতেছে এখানে, ওভারঅল প্রজেক্টের মনিটরিং কন্ট্রোলিং করবে। দ্যাটস ওয়াই এখানে ইনপুট নিচ্ছে এনি কম্পোনেন্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। দেন দেখেন সব জরুরি আমরা যে বেসলাইন ছিল সবগুলো কিন্তু আছে এখানে। দেখেন বেসলাইন, ফোরকাস্ট, এই যে বেসিস অফ এস্টিমেট, কস্ট ফোরকাস্ট, ইস্যু লগ, লেসন রান রেজিস্টার, মাইলস্টোন, কোয়ালিটি রিপোর্ট, রিস্ক রেজিস্টার, রিস্ক রিপোর্ট, শিডিউল ফোরকাস্ট, ঠিক আছে? তারপরে যত ধরনের ইনফরমেশন জেনারেট হয়েছে সেটা থেকে তো আমরা ডিসাইড করবো যে আমাদের পারফরমেন্স কিরকম, মনিটরিং কন্ট্রোলিং করতে হবে আমাদের। আর ভেন্ডরের কাজ কিরকম হচ্ছে সেটার জন্য কি নেব, যে আমরা প্রকিউরমেন্টে যে এগ্রিমেন্ট তৈরি করলাম, কন্ট্রাক্ট সাইন করছি, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা দেখবো যে সমস্ত ডেলিভারি হচ্ছে কিনা। সেই ইনফরমেশনটা কোথায় পাবো? এই এগ্রিমেন্টের সাথে আমরা ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন রিলেটেড টু দ্যাট ভেন্ডর উই ক্যান ইজিলি কম্পেয়ার, যে আসলে সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা পারফরমেন্স পাচ্ছি কিনা। আর টুলস টেকনিক ইউজ করতেছি, দেখেন খুব ইন্টারেস্টিং। আমরা ডেটা অ্যানালাইসিসের যত টুল থ্রু আউট দ্য পিএম ওয়ার্ক করছি সবগুলো এখানে আছে, দেখছেন? যেহেতু এটা আসলে ইন্টিগ্রেশন করতেছে বাকি সবগুলা। সো অল্টারনেটিভ অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, রুট কজ অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, ভেরিয়েন্স অ্যানালাইসিস, সবগুলোর যে কোনোটা ইউজ করে আমরা আসলে চেষ্টা করতেছি টোটাল প্রজেক্টের ওয়ার্ককে মনিটর এবং কন্ট্রোল করে যাতে বেসলাইন অনুযায়ী আমরা ডেলিভারি দিতে পারি। আর এই সময় যদি কোনো আমাদের ডিসিশন মেকিং এর দরকার হয় তাহলে আমরা ভোটিং টেকনিক ইউজ করতে পারি। ভোটিং টেকনিক ইউজ করতে। সো এখান থেকে কি জেনারেট হচ্ছে? ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। এই যে এখানে একটা আরেকটা জিনিস দেখেন, মনে রাখেন, তার মানে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট তৈরি হয় কোথায়? এই প্রসেসে। কিন্তু বাকি সব জায়গায় ডেটা আসছে, ইনফরমেশন আসছে, রিপোর্ট তৈরি হয় কোথায়? এখানে। তার মানে যত ইনফরমেশন বিভিন্ন প্রসেসে তৈরি হচ্ছে সব ইনফরমেশন ফাইনালি আসবে কোথায়? এখানে। এবং সেখান থেকে রিপোর্ট তৈরি হবে। এই রিপোর্ট তৈরি হওয়ার পরে কোথায় যাবে? এই রিপোর্ট আরেকটা প্রসেস আমি দেখছি, ইনপুট আছে রিপোর্ট, একটা না দুটো, একটা তো মনে নেই। সেটা কোথায়? এটাই তো মনে নেই। হ্যাঁ, এগুলোই তো মনে থাকে না। হ্যাঁ, সেটা আসলে মেইন হচ্ছে ম্যানেজ কমিউনিকেশনে। হ্যাঁ, তার মানে এই রিপোর্টটা এখন আমি ম্যানেজ কমিউনিকেশন মানে কি? এটার আগের নাম ছিল ডিস্ট্রিবিউট কমিউনিকেশন বা ডিস্ট্রিবিউট ইনফরমেশন ছিল। তার মানে এটা কি এক্সিকিউশনের না? জি, ম্যানেজ কমিউনিকেশন তো এক্সিকিউশনের। তার মানে এখন এই রিপোর্টটা এক্সিকিউট করে ম্যানেজ কমিউনিকেশনের থ্রুতে আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট টু দ্য কি টার্গেটেড অর স্পেসিফাইড স্টেকহোল্ডার্স, যাকে যে রিপোর্টটা দেওয়া লাগবে, ঠিক আছে? সো সেটা আপনি ডিস্ট্রিবিউট করবেন কার থ্রুতে? তৈরি হবে এখানে রিপোর্টটা, কিন্তু ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট থ্রু ম্যানেজ কমিউনিকেশনস, ঠিক আছে? বিভিন্ন স্টেকহোল্ডারকে আপনি ডিস্ট্রিবিউট করবেন অ্যাজ পার হোয়াট? অ্যাজ পার দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। বুঝতেছে যে এই ইন্টিগ্রেশন গুলো কিন্তু বুঝতে হবে যে আমি এই রিপোর্টটা এখানে তৈরি হলো,
কারণ এর আগে বিভিন্ন প্রসেসে ডেটা থেকে ইনফরমেশন তৈরি হচ্ছে, আর এখানে ইনফরমেশন সব ইনফরমেশনগুলো কালেক্টিভলি তৈরি হচ্ছে রিপোর্ট হিসাবে, এবং সেই রিপোর্টটা ম্যানেজ কমিউনিকেশন থ্রুতে অ্যাজ পার দ্য কমিউনিকেশন প্ল্যান we have to distribute to the specified stakeholders. ঠিক আছে? এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে যে টাইমে বলা হয়েছে, যে ফরম্যাটে বলা হয়েছে, যাকে যে সময় দেওয়া হবে, যে ফ্রিকোয়েন্সিতে দেওয়া হবে, সেটা ফলো করে আমাদেরকে নিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। সেটা হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন থ্রু। আর অ্যাজ ইউজুয়াল সমস্ত মনিটর এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, মনিটর এবং কন্ট্রোলিং প্রসেসে কিন্তু সব জায়গায় চেঞ্জ রিকোয়েস্ট একটা আউটপুট ছিল। সেটাও কোনো এখানে এটার ক্ষেত্রে সেটা কোনো এক্সেপশন না, যেটা এটা ওভারঅল মনিটরিং কন্ট্রোলিং করতেছে, এখানেও বিভিন্ন চেঞ্জ আসবে। ঠিক আছে? চেঞ্জটা আসলে কি হবে? এনি কম্পোনেন্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ক্যান বি আপডেটেড। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রজেক্ট ওয়ার্কের প্রসেস, এবং এইটা বাকি সমস্ত মনিটরিং কন্ট্রোলিং প্রসেসগুলোকে ইন্টিগ্রেট করবে। সো এখানে আর ওইভাবে কিছু নাই, মেইন কনসেপ্টটা বলে দিচ্ছি। এরপরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, পারফর্ম মিটিগেটেড চেঞ্জ কন্ট্রোল। এখন আমি যে লাস্ট দুইটা প্রসেস দেখাবো, একটা হচ্ছে পারফর্ম মিটিগেটেড চেঞ্জ কন্ট্রোল, একটা হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। হ্যাঁ, এই দুইটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ। মহা গুরুত্বপূর্ণ মানে কি, এখান থেকে অনেক চেঞ্জ রিকোয়েস্ট থেকে প্রচুর কোশ্চেন আসবে পরীক্ষায়। ফলে এই পারফর্ম মিটিগেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা কিন্তু বেশ বড় ডিসকাশন আছে পিএমবকে। ঠিক আছে? সবাই মানে খুবই ক্লোজলি এটা স্টাডি করতে হবে, খুবই ক্লোজলি। তো মেইন কনসেপ্ট কিন্তু আমি অনেকবারই বলছি যে পারফর্ম মিটিগেটেড চেঞ্জ কন্ট্রোল হচ্ছে এইটা, যে এক্সিকিউশন এবং মনিটরিং কন্ট্রোল প্রসেসে সবসময় আমরা আউটপুটে দেখছি চেঞ্জ রিকোয়েস্ট। একটু আগে আমরা দেখলাম চেঞ্জ রিকোয়েস্ট। যে চেঞ্জ রিকোয়েস্ট সব জায়গায় তৈরি হচ্ছে, তাহলে এটা প্রসেস হবে কোথায়? সে প্রসেস হবে হচ্ছে এই জায়গায়, পারফর্ম মিটিগেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসে। এখানে আমরা দেখবো এর আগে কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট কোথাও ইনপুট হিসেবে পাই নাই, সব জায়গায় আউটপুটে আসছে। ইনপুটে আসবে শুধু এই মাত্র এই জায়গায়, মানে এই প্রসেসে। তার মানে যে কোনো চেঞ্জ রিকোয়েস্ট যে কোনো জায়গায় আসুক না কেন, হ্যাঁ, সেইটা আসলে এই প্রসেসের থ্রুতে এটাকে হয় অ্যাপ্রুভ করতে হবে, বা ডেফার করতে হবে, কিংবা রিজেক্ট করতে হবে। হয় কে করবে? স্পন্সর করবে, কিংবা যদি চেঞ্জ কন্ট্রোল বোর্ড থাকে তারা করবে। হ্যাঁ, সিনিয়র কোনো পার্সন যাকে এটা ডেজিগনেটেড করা হয়েছে চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে? তার দায়িত্ব হচ্ছে এটাকে হয় অ্যাকসেপ্ট করা, কিংবা রিজেক্ট করা, কিংবা ডেফার করা। ডেফার মানে কি? পিছিয়ে দেওয়া, আরো ইনফরমেশন নিয়ে আসো, তারপর আমি ডিসিশন নেব। ঠিক আছে? আর কি হবে, তার আগে মনে রাখতে হবে যখনই কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসুক না কেন, সেই চেঞ্জ রিকোয়েস্টটা অবশ্যই রিটেন ফরম্যাটে হতে হবে। ভার্বাল কোনো চেঞ্জ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না। সেজন্য শুরুতে চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, আর এখানে এই যে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলে কিন্তু দুইটা প্ল্যানিং ডকুমেন্ট কাজ করবে, যেটা আমরা ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে এক্সট্রা তৈরি করছিলাম। মনে আছে কারো? দুইটা কি কিন্তু ইউজ হবে। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা অন্য কোনো প্রসেসে কিন্তু তৈরি করিনি, আমরা করছি ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। আর একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে? যে আমরা যে বিভিন্ন আইটেম ইউজ করব থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন হতে পারে, যেমন সফটওয়্যারে কোডিং থাকতে পারে, ডেটাবেস হতে পারে, আর যদি কনস্ট্রাকশন হয় তাহলে বিভিন্ন ইকুইপমেন্ট আছে, বিভিন্ন গ্রেডের বিভিন্ন ইকুইপমেন্ট আছে। মানে ইটেরই নানান ধরনের সাইজ আছে, লোহার নানান ধরনের গ্রেড আছে। ঠিক আছে? তো এই সবগুলোর কিন্তু আপনাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট করতে হবে। একটার জায়গায় অন্য জায়গায় লাগালে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা তো যে শুনছি না যে বাঁশ লাগিয়ে ছাদে ঢালাই দিছিল। হ্যাঁ, বাঁশ হয়তো ইউজ করা দরকার ছিল যে সাইডে হয়তো সিমেন্টটাকে ঢালাই দেওয়ার জন্য, কিন্তু ওইটা দিয়েই কি করছে, লোহা না দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। তাহলে তো আসলে হবে না। সো যেখানে যেটা কনফিগারেশন আইটেম ইউজ হওয়ার কথা, সেটা আসলে থ্রু আউট দ্য প্রজেক্ট সেটা ইউজ হচ্ছে কিনা। আর যখনই কোনো চেঞ্জ আসবে তখন এই দুইটা কিন্তু কাজ করবে একসাথে। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান দিয়ে আমরা বলা আছে ওখানে গাইডলাইন, যে কারা চেঞ্জ কন্ট্রোল বোর্ডে আছে, তারপরে চেঞ্জ রিকোয়েস্ট ফর্মটা কিরকম হবে, কার কার সিগনেচার থাকবে, তারপরে কি কি ডিসিশন নেওয়া হতে পারে, এসব জিনিস কিন্তু এখানে থাকবে। এবং চেঞ্জ লগ নামে একটা ডকুমেন্ট কিন্তু আমরা এর আগেও দেখছি, চেঞ্জ লগ, যেটা এখানে ইউজ হবে। তার মানে যে কোনো চেঞ্জ যেটা আসতেছে সবগুলোর এন্ট্রি কিন্তু চেঞ্জ লগে থাকতে হবে। ঠিক আছে? whether that is approved, not approved, or deferred or rejected, but every log related to change should be in that document, change log document.
ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট খুব ক্লিয়ার হতে হবে, প্রজেক্ট ম্যানেজারের কাজ কি। প্রজেক্ট ম্যানেজার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ অ্যাপ্রুভালের দায়িত্বে থাকবে না, ঠিক আছে। তার কাজ কি, যখনই কোনো চেঞ্জ আসবে সেটাকে অ্যানালাইসিস করা, ঠিক আছে। মনে আছে কিসের উপর অ্যানালাইসিস করা? মিনিমাম বলছিলাম যে আয়রন ট্রায়াঙ্গেল, স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, এই 5-6টা ইম্পর্টেন্ট জিনিসের রিস্ক কি কি ইম্প্যাক্ট আছে, এটা একদম থরলি অ্যানালাইসিস করে তারপর আপনাকে আসলে সিসিবি কাজে যেতে হবে। উইদাউট অ্যানালাইসিস ইউ ক্যানট গো। এবং শুধু অ্যানালাইসিস করলে হবে না, আপনাকে আসলে দেখাইতে হবে যে এই অল্টারনেটিভ অপশনস আছে, এটা সলিউশনের সলিউশনটা কি, এটাও সাইজ করতে হবে। ওখানে তো আর সিসিবি আপনাকে বলতে পারবে না যে সলিউশনটা কি হবে। সো আপনার প্ল্যান এ বি সি সেটা কি হবে সেটাও আসলে আপনাকে নিয়ে যেতে হবে, যাতে ইজিলি চেঞ্জ কন্ট্রোল বোর্ডে যারা আছে ডিসিশন মেকার তারা সহজে ডিসিশনটা দিতে পারে। হ্যাঁ, এখানে অনেক সুন্দর কথাগুলো বলা আছে কিন্তু, হ্যাঁ এটা খুবই ক্লোজলি পড়তে হবে। সেটা হচ্ছে যে যখন বেসলাইন হয় নাই তার আগে যদি কোনো চেঞ্জ আসে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার প্ল্যানে কোনো চেঞ্জ আসলে আপনি করে ফেললেন। কিন্তু যখন বেসলাইন হয়ে যাবে, ঠিক আছে, স্কোপ বেসলাইন, টাইম বেসলাইন, কস্ট বেসলাইন, কোয়ালিটি বেসলাইন এবং প্রজেক্ট ম্যানেজার প্ল্যান অ্যাপ্রুভড হয়ে যাবে, এরপরে এনি চেঞ্জ কামস, হ্যাঁ বেসলাইন হওয়ার পরে সেটা অবশ্যই এই প্রসেসের থ্রুতে আসতে হবে। পিএমবকের মানে করা গাইডলাইন এখানে আছে আর কি। হ্যাঁ, অ্যাজাইলের কিন্তু করা গাইডলাইন আছে। অ্যাজাইলে আমরা এরকম ভাবা যাবে না যে অ্যাজাইলের মধ্যে যখন তখন চেঞ্জ করা যায়। অ্যাজাইলে যেটা প্রেফার করা হয় যে আপনার যখন ইটারেশন, একটা ইটারেশনের ব্যাকলগে যখন আইটেম ফিক্স হয়ে যায় এরপরে আর নতুন কিছু আপনি এখানে নিয়ে আসবেন না, ঠিক আছে। তাই তো আর কাজ শেষ হবে না কখনো। ওই ইটারেশনের জন্য ওটা একদম ফিক্স করার চেষ্টা করা হয় আর কি। আর একটা শব্দ আছে অ্যাজাইলে, সেটাকে বলে ইটারেশন বাফার, ইন্টারাপশন বাফার। যদি কারণে কোনো খুবই এমার্জেন্সি কোনো কিছু লাগে তখন আসলে ইটারাপশন বাফার, যেটা আসলে টোটাল ইটারেশনের 10% মতো রাখা হয়, 10% টাইম, সেটা আপনি ইউজ করতে পারেন বড় জোর, সেটাকে বলে ইন্টারাপশন বাফার, ঠিক আছে। কিন্তু আসলে অ্যাজাইলেও ফিক্স করা হয় যে এই ইটারেশনের জন্য এই স্কোপটা ফিক্স। আচ্ছা ভাই, এখানে অ্যাজাইল যেহেতু আসলো, একটা প্রশ্ন ছিল, অ্যাজাইলে আমাদের এক্সামের জন্য তাহলে পিএমবকের যে অ্যাজাইলের যে পার্টটা অতটুকু পড়লেই হবে না, মানে খুব বেশি মনে হয় প্রশ্ন আসবে না অ্যাজাইল? না, খুব বেশি প্রশ্ন আসবে না। ওই রিসেন্টলি যে পরীক্ষা একজন দিচ্ছে তাকে শুনলাম যে ওই পিএমবক পড়লেই হয়, আসলে ওই অ্যাজাইলের প্র্যাকটিস গাইডটা পড়ার দরকার নেই বলতেছে আর কি। আচ্ছা, কিন্তু আমি রিতা পড়া লাগবে তাহলে, হ্যাঁ? রিতা পড়া লাগবে রিতার বই। হ্যাঁ, রিতার প্রশ্ন তো আসে না এখানে, অ্যাজাইলের প্রশ্ন আসছে। রিতা তো নিজের উপরে যে আপনি ভাই রিতাটা পড়েন, রিতাটা আসলে ভালো, বুঝছেন, ডেসক্রাইব করে, ক্লিয়ার করে, একটু সময় নিলে ওটা ভালো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এখানে প্রক্সিমিটি চেঞ্জ কন্ট্রোলে আপনার চেঞ্জ কন্ট্রোল করতে হবে। চেঞ্জ কিন্তু নিষেধ না। অনেকে আবার পিএমবককে খুব ভাবে যে খুবই একটা ইয়ার গাইডলাইন যেখানে আসলে চেঞ্জ হয় না বা করা যায় না, সেটা নাকি চেঞ্জ করতে পারবেন অবশ্যই, কিন্তু এই যে এই জিনিসগুলো ফলো করতে হবে যেটা এতক্ষণ বললাম আর কি। আর চেঞ্জ কন্ট্রোল বোর্ড আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে তৈরি করতে হবে। চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কে থাকবে, অলওয়েজ যে বোর্ড থাকতে হবে এরকম না কিন্তু, হ্যাঁ হয়তো একজন সিনিয়র কেউ থাকলো বা স্পন্সর থাকলো, স্পন্সর যদি নিজেই থাকে তাও হতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, যেটা বলতেছিলাম কনফিগারেশন কন্ট্রোল বা কনফিগারেশন ম্যানেজমেন্ট, সেটা আসলে 3টা মেইন কাজ। একটা হচ্ছে থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা কি কি আইটেমের কনফিগারেশন ম্যানেজ করবো সেটাকে আইডেন্টিফাই করা, সেই আইটেমগুলোকে। তারপরে তার স্ট্যাটাস থ্রু আউট দ্য প্রজেক্ট স্ট্যাটাস অ্যাকাউন্টিং করা। স্ট্যাটাস অ্যাকাউন্টিং মানে হচ্ছে যে ঠিক জায়গায় ঠিক জিনিসটা আছে কিনা। এটা কিন্তু ডকুমেন্টেরও হতে পারে। ডকুমেন্টের যে আপনার একটা ধরেন প্ল্যান তৈরি হয়েছে, হ্যাঁ স্ট্রাকচারাল আর্কিটেকচার প্ল্যান, সেটাও আসলে ঠিক আছে কিনা, এটা তো ভার্সন আপডেট হয়। এখন একটা টিম আগের ভার্সন নিয়ে কাজ করতেছে আর একটা টিম নতুন ভার্সন নিয়ে কাজ করতেছে, তাই তো একটা ব্যাড কনফ্লিক্ট লেগে যাবে। তো সেটা হচ্ছে কনফিগারেশন স্ট্যাটাস অ্যাকাউন্টিং, যে আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন ডকুমেন্টের উপর বেস করে সেটা এখন লেটেস্ট কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে কনফিগারেশন ভেরিফিকেশন অডিট, এবং মাঝে মাঝে আপনাকে ভেরিফাই করতে হবে, অডিট করে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, নাকি ওই লোহার বোতলে বাঁশের বেত লাগিয়ে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, এই কনফিগারেশনে এই জায়গাটাতে আমার একটু কনফিউশন লাগে। কনফিগারেশন বলতে এই প্রজেক্টে যদি আমার যে চেঞ্জ গুলো আসার কথা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমার ওইগুলো অ্যাকচুয়ালি যে রেসপন্সিবল সে করছে কিনা, অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী হচ্ছে কিনা, এবং আউটপুট
এক্সপেক্টেড আউটপুট আসতেছে কিনা, এই মানে এই যে প্রসেস গুলো করতেছে এইগুলাই তো কনফিগারেশন, রাইট? হ্যাঁ, মানে সব ডেলিভারেবল, প্রসেস, ডকুমেন্ট, হ্যাঁ, এবং সমস্ত আইটেমস, ফিজিক্যাল আইটেমস আপনি যেটা ইউজ করতেছেন প্রজেক্টে, রাইট, সবগুলোকে কনফিগারেশন ম্যাচ করতে হবে। কনফিগারেশন আসছে, মানে কনফিগারেশন ওয়ার্ডটা আসলে আমার মাথায় থেকে গেছে তো সিস্টেমে, বাবা কনফিগারেশন তো আমরা সিস্টেমে করি, মানে ফাংশনাল কি মানে ওইটাই মানে একটু ইয়ে হয় আর টুইস্ট করে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আইটি লোকজন যে কনফিগারেশন ম্যানেজমেন্ট করি না, তারপরে আমরা যে ইয়া ইউজ করি, সোর্স কন্ট্রোল সিস্টেম ইউজ করি, যে বিট বাকেট বা গিট, এই সবই কিন্তু কনফিগারেশন টুল আসলে আমাদের জন্য। আর কনস্ট্রাকশনের বা ইঞ্জিনিয়ারিং এ কিন্তু প্রতিটা ম্যাটেরিয়ালে একদম প্রতিটা সাইজ, ডায়ামিটার সবকিছু কিন্তু কনফিগারেশন মেইনটেইন করা হয়। কারণ একটা ডায়ামিটার যদি অন্য জায়গায় লাগালে কিন্তু কাজ করবে না বা কাজ করবে না। তো আমরা হয়তো এমনি আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কনফিগারেশন শব্দটা শুনলেই দেখি যে বেশিরভাগই ইউজ করে নাই বলতেছে, আসলে সবাই ইউজ করে কিন্তু এই শব্দটা ইউজ করি না হয়তো। শব্দটা আসলে টুইস্টিং আর কি, ওই কনফিগারেশন বলতে কম্পিউটার রিলেটেড বোঝায় আর কি, সিস্টেম রিলেটেড। বুঝতে পারছেন এখন ক্লিয়ার হচ্ছে। এখানে দেখেন ফিগার দিয়ে একটু একই জিনিস বলা হয়েছে, যে এক নম্বর হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কনফিগারেশন আইটেম, তারপরে যে স্ট্যাটাস অ্যাকাউন্টিং করতে হবে, এবং মাঝে মাঝে ভেরিফাই এবং অডিট করে দেখতে হবে যে আপনি ঠিক আছেন। আর এই স্লাইডটা আমার কাছে সুন্দর লাগছে, এটা যে কবে বানাইছিলাম আমার খেয়াল নাই, এটা দেখতেছি এটা ইয়া করে দিতে হবে। এখানে দেখেন খুব সুন্দরভাবে বলা আছে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিটা কি আসলে, পিএমবকে কি কি করতে হবে আপনার। প্রথমে দেখেন এক নম্বর হচ্ছে আইডেন্টিফাই চেঞ্জ। যখন কোনো চেঞ্জ আসবে সেটা আইডেন্টিফাই, মানে কারো কাছ থেকে তো আসবে, এটা ভার্বালও আসতে পারে, ইমেইলও আসতে পারে, যেটাই আসবে না কেন ইউ হ্যাভ টু ফার্স্ট ডকুমেন্ট দ্য চেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, এবং সেটা কোথায় করবেন, এই যে এখানে আমি বলছি চেঞ্জ রিকোয়েস্ট ফর্মে করতে হবে, এবং এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু অ্যানালাইজ যে ইফেক্ট কি কি আছে স্কোপ, টাইম, রিস্কের উপরে, এবং আপনার সলিউশন কি। ঠিক আছে? আপনি আসলে স্পন্সর কাছে সলিউশন চাইতে পারেন না, আপনাকে কিছু অপশন নিয়ে যেতে হবে, উনি তখন সলিউশন হয়তো ডিসাইড করবে। তখন কি হবে, ডিসাইড অন চেঞ্জ। তাহলে আপনার সিসিডি বা স্পন্সর বা যিনি অথরিটি, তিনি কি করবেন, ডিসাইড অন চেঞ্জ, হয় অ্যাপ্রুভ করবেন বা ডেফার করবেন কিংবা রিজেক্ট করবেন, এই তিনটা স্ট্যাটাস। ঠিক আছে? এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, পিএমবকে আগে এই কথাগুলো ছিল না। অ্যাপ্রুভ হবে কিংবা রিজেক্ট হবে কিংবা ডেফার হবে। সো ডিসাইড অন চেঞ্জ, যাই হোক না কেন ইউ হ্যাভ টু ট্র্যাক চেঞ্জেস থ্রু চেঞ্জ লগ ডকুমেন্ট। ঠিক আছে? আর এই যে পুরো প্রসেসটা করতেছে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট, তখন দুইটা প্ল্যানিং ডকুমেন্ট আমাদের ইউজ করতে হবে, একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে? সেই ফিগারটা মাথায় রাখলে আমার মনে হয় এর সাথে মানে একটা জিনিস ইউজ করতে হবে, অ্যানালাইসিস। আচ্ছা ভাই, তাহলে এখানে তাহলে কনফিগারেশন হচ্ছে আমার এই যে ডিসাইড অন চেঞ্জের বেসড অন ডিসাইড অন চেঞ্জ করে আমি কনফিগারেশন অ্যাক্টিভিটিসে যাব, রাইট? হ্যাঁ, মানে চেঞ্জ হলেই তো আসলে দেখা যাবে আগের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। সিম্পল প্ল্যানিং ডকুমেন্টটা আগে ভার্সন ছিল 1.0, এখন আমরা ইউজ করব 1.2। তাহলে এটা তো সব জায়গায় আপডেট করতে হবে, রাইট? চেঞ্জটা হলো, তারপরে কনফিগারেশন ম্যানেজমেন্টেও কিন্তু আপনাকে স্ট্যাটাস অ্যাকাউন্টিং করতে হবে, যাতে এখন সবাই আপডেটেড হয়ে যায় যে এখন থেকে আমাদের ভার্সন হচ্ছে 1.2। ওকে, আচ্ছা, সেই স্লাইডটা কিন্তু আমার মনে হয় গ্রাফিক্যালি আরেকটা জিনিস ইউজ করলেই হবে, যেটা হচ্ছে ইমপ্যাক্ট অ্যানালাইসিস এবং অপশনস, অল্টারনেটিভ অপশনস, সেটা অ্যাড করলে এটা ভালো একটা স্লাইড হবে। আচ্ছা, তাহলে এখানে এখন বলেন, এই যে আমরা আইটি2 তে আসলাম, তাহলে এখানে মেইন ইনপুট কি? মেইন ইনপুট কি এখানে? চেঞ্জ রিকোয়েস্ট। এই যে চেঞ্জ রিকোয়েস্ট। ঠিক আছে? এই একমাত্র এই প্রসেস যেখানে চেঞ্জ রিকোয়েস্ট ইনপুট, আর কোথাও কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট ইনপুট না। ও, এখানে দেখি রিপোর্টও দেখি এখানে ইনপুট আছে। হ্যাঁ, রিপোর্ট তো আপনাকে হেল্প করবে এই যে ডিসিশন নেওয়ার জন্য, যে আমি বললাম অ্যানালাইসিস করতে হবে, ইমপ্যাক্ট অ্যানালাইসিস, এই রিপোর্টগুলো আপনাকে হেল্প করবে। এখানে কিন্তু আবার সব বেসলাইন গুলো কিন্তু আছে। ঠিক আছে? বেসলাইনে ইমপ্যাক্ট পড়লেই কিন্তু এই প্রসেসটা ফায়ার হবে। ঠিক আছে? আর যেটা বেসলাইনে ইমপ্যাক্ট পড়ে না, সেটা কিন্তু এই প্রসেসে না আসলেও হতে পারে। ঠিক আছে? যেটা বেসলাইনে কোনো ইমপ্যাক্ট নাই, খুবই ছোট একটা জিনিস, এটার জন্য আবার আমি সিসিবি কে যাব, তাহলে তো আসলে খারাপ হবে জিনিসটা। সো যেটা বেসলাইনে হয় স্কোপে, শিডিউলে কিংবা কস্টে
চেঞ্জ রিকোয়েস্টে ইম্প্যাক্ট ফেলে, তাহলে আসলে আপনাকে সেই রিপোর্ট সহ কি ইম্প্যাক্ট ফেললো সেই রিপোর্ট সহ ইউ হ্যাভ টু কাম টু কি যাচ্ছে সিসিবি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। তো এখন দেখেন যখন সিসিবির কাছে আসলাম, চেঞ্জ কন্ট্রোল টুল মানে হচ্ছে যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কনফিউশন ম্যানেজমেন্ট প্ল্যান, এবং যদি বলা থাকে মেথডটা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানের মেথডটা বলা আছে যে কিভাবে আসলে চেঞ্জটা আপনি কন্ট্রোল করবেন, এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বলতেছি সেটা হচ্ছে চেঞ্জ কন্ট্রোল। হ্যাঁ, চেঞ্জ কন্ট্রোল করতে হবে এবং আপনাকে যে অল্টারনেটিভ অ্যানালিসিস নিয়ে আসতে হবে, যে প্ল্যান এ বি সি। হ্যাঁ, এবং অবশ্যই কস্ট বেনিফিট অ্যানালিসিস থাকতে হবে, যে কোন অপশনে আমাদের কস্ট বেশি হচ্ছে, কোন অপশনে হ্যাঁ বেনিফিট কম বা বেশি হচ্ছে, সেটা থাকতে হবে। আর দেখেন এই যে ডিসিশন মেকিং এর এই তিনটা টুল কিন্তু আমরা থ্রু আউট দ্য পিএম ব্লক করছি, তাই না? কোথাও ভোটিং করছি, ভোটিং এর মধ্যে আবার 4টা ভাগ ছিল, মনে আছে? হ্যাঁ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মেজরিটি, প্লুরালিটি, অটোক্রেটিক। সো যে কোনো এখানে সবগুলোই মেনশন করা হয়েছে, যেহেতু এখন চেঞ্জ কন্ট্রোল বোর্ড ডিসাইড করতেছে দে ক্যান ইউজ এনি ডিসিশন মেকিং টুল। ঠিক আছে? আর অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে এসব অ্যানালাইসিস করে দিতে হবে উইথ রিপোর্টস, উইথ অল দ্য অ্যানালাইসিস, যে কি কি অপশনস আমরা নিতে পারি। আর এখানে দেখেন এই যে একটু খেয়াল করেন, এটা কিন্তু এই দুইটা দেখছেন তো, এই দুইটা আসলে মেইন ইনপুট এখানে, যেটা আপনাকে সাপোর্ট করবে ডিসিশন মেকিং এ। এটা ফলো করে আসলে আপনি কি করবেন, যে সব কাজগুলো করবেন, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা কোথায় তৈরি হচ্ছে? ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে, তাই না? ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেখানে কিন্তু সেই প্রসেসে কিন্তু এটা তৈরি হচ্ছে, এই দুইটা। এবং তৈরি হওয়ার পরে এই জায়গায় কিন্তু এই দুইটা কাজ হচ্ছে, এটা কিন্তু আর কোথাও নাই। কোথায় কাজ হবে? এই জায়গায়, কারণ এটা ফলো করে আমরা সমস্ত চেঞ্জ কন্ট্রোল করব। সো এখানে আউটপুট কি দেখেন, দেখছেন? অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। এটা কোথায় ইনপুট গেছিল? কারো খেয়াল আছে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট কোথায় ইনপুট গেছিল? আমি কিন্তু একটা ফিগার দেখাইছিলাম, এটা আবার যাবে কোথায়? ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে। ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক দেখবেন একটু ব্যাকে, মানে এখানে আছে কিন্তু, তাই না? ইন্টিগ্রেশনে আছে না ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক? তার মানে যে চেঞ্জটা অ্যাপ্রুভ হয়েছে ওটা কাজ করতে হবে না? কাজ করার প্রসেস কোনটা? ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে? এবং এট দ্য সেম টাইম এটা কিন্তু আরেক জায়গায় ইনপুট আছে, কারো কি মনে আছে? এইটা আরেক জায়গায় কিন্তু ইনপুট হিসেবে আছে। মেইন যাবে হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে, আরেকটা জায়গায় ছিল এটা ইনপুট। কারো কি মাথায় আসে কোথায় ছিল না কোথায় থাকা উচিত? মুখস্থ বলার দরকার নেই, এমনি চিন্তা করে বলেন যেটা কোথায় থাকা উচিত। একটা হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে আছে, যেহেতু অ্যাপ্রুভ হয়েছে কাজ করতে হবে, দ্যাটস ওয়াই। আরেকটা যে রিসোর্স যদি আমার অ্যাকোয়ার করতে হয় বা কোনো ম্যাটেরিয়াল লাগে বেসড অন দ্যাট, মানে কি? আচ্ছা, এটা দেখবেন আছে হচ্ছে ইয়াতে কন্ট্রোল কোয়ালিটিতে। চেঞ্জটা তো শুধু কাজ করলে হবে না, সেটার কোয়ালিটি চেক করতে হবে না? নতুন যে চেঞ্জটা আপনাকে দেওয়া হলো সেটাতে আপনাকে কোয়ালিটিও চেক করতে হবে। সো কন্ট্রোল কোয়ালিটিতে কিন্তু এটা ইনপুট হিসেবে আছে। দেখেন এই যে এই রিলেশনগুলো কিন্তু আমি বারবার বলতেছি, যে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট কোথায় তৈরি হয়? তৈরি হয় এখানে। ঠিক আছে? এই অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট মানে কিন্তু তিনটা জিনিস, হয় রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হতে একটা অ্যাপ্রুভাল, কিংবা ডিফার হয়েছে, সেটা কিন্তু একটা অ্যাপ্রুভ, আর একটা হচ্ছে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটাতে আপনি আবার কাজ করবেন। আর যে কোনো প্ল্যান ডকুমেন্ট আপডেট হতে পারে চেঞ্জের কারণে। আর যেটা বলছিলাম চেঞ্জ লগ, যাই ঘটুক না কেন ইউ হ্যাভ টু অলওয়েজ আপডেট চেঞ্জ লগ। ঠিক আছে? এখানে যাতে কোনো চেঞ্জ মিসিং না হয়। কোনো একটা চেঞ্জ রিজেক্ট হয়ে গেছে, তাহলে ভাবলেন যে তাই তো চেঞ্জ লগে রাখার দরকার নেই, এটা তো রিজেক্টেড। এটা কি ঠিক হবে? হ্যাঁ, চেঞ্জ লগে একটা ফিল্ড থাকবে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি লিখে রাখবেন যে এটা অ্যাপ্রুভড, এটা হচ্ছে কি ডিফার করা হয়েছে, তার মানে আমাকে নেক্সট উইকে আবার বিভিন্ন ইনফরমেশন নিয়ে যেতে হবে। একটা বসে রিজেক্ট করো, আর রিজেক্ট। ঠিক আছে? কিন্তু এটা ডিলিট করে দেওয়া যাবে না কিন্তু, তাহলে আপনি বিরাট বিপদে পড়বেন। 6 মাস পরে জিজ্ঞাসা করবো যে কি ব্যাপার, এই চেঞ্জটা কোথায় গেল? এন্ড আপনারও মাথায় নাই, রেসপন্সিবলের মাথায় নাই। আর এটা যদি থাকে তাহলে আপনি ইজিলি ইউ ক্যান শো ইউর ম্যানেজমেন্ট ইট ইজ অলরেডি রিজেক্টেড। ঠিক আছে? ডকুমেন্টেশন ইজ ভেরি ক্রিটিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু। ঠিক আছে? এই হলোটা হচ্ছে মেইন ইনপুট আসলে। এই যে যেটা আমি বলতেছিলাম যে যে তিনটা অ্যাপ্রুভড, ডিফার্ড হবে অথবা রিজেক্টেড হবে। আর যাই ঘটুক না কেন চেঞ্জ লগ কিন্তু আপডেট করতে হবে।
ঠিক আছে, এটা অনেক সময় অনেকে ভুল করি আমরা, যে চেঞ্জ রিকোয়েস্ট বোধহয় এটা একটু কনসেপ্টটা তাহলে থাকতো, তাই না, যে যেটা রিজেক্ট হবে সেটা কিন্তু চেঞ্জ লগে থাকবে। ঠিক আছে, এই যে গোল প্লেটিং করা যাবে না, ভার্বাল চেঞ্জ রিকোয়েস্ট নেওয়া যাবে না, মাস্ট বি ডকুমেন্টেড। ঠিক আছে, আনঅ্যাপ্রুভড চেঞ্জ রিকোয়েস্ট নিয়ে কাজ করা যাবে না, স্কোপ ক্লিপিং, গোল প্লেটিং এসব কাজ করা যাবে না। লাস্ট প্রসেস, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। আচ্ছা, আপনাদের জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে জাস্ট বোধহয় 2 সপ্তাহ আগে আমার একটা স্টুডেন্ট পরীক্ষায় ফেল করছে। ঠিক আছে, ফেল করলে কেউ জানে না যে ফেল করছে। আমি আসলে তার সাথে দেখা করতে গেছিলাম যে কি ব্যাপার, পরীক্ষা দিয়েছেন কিনা। আমি নিজেই গেছিলাম দেখা করতে, কারণ সে আমাকে কয়েকবার নক করছিল। তো তখন শুনলাম যে সে লাস্ট উইকে পরীক্ষাতে ফেল করছে। তো ফেল করার কারণটা একটু দেখেন। ফেল করার আসলে 5টা ডোমেইনে, আমরা তো জানি না 5টা ডোমেইনে পরীক্ষা হয়, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং। সে সবগুলোতেই পাস করছে, কিন্তু ক্লোজিং এ ফেল করছে। ঠিক আছে, ফেল করা মানে হচ্ছে নিডস ইমপ্রুভমেন্ট স্ট্যাটাস দেয় আর কি। সে একটাতে পাইছে অ্যাবভ টার্গেট, দুইটাতে পাইছে বোধহয় টার্গেট, একটাতে পাইছে বিলো টার্গেট, একটা ক্লোজিং এ পেয়ে গেছে কি নিডস ইমপ্রুভমেন্ট। কোনো একটাতে যদি আপনি নিডস ইমপ্রুভমেন্ট পান তাহলে ফেল। সে কিন্তু 4টাতেই পাস করে গেছিল, আসলে এই একটাতে ফেল করছে। এবং কারো মনে আছে ক্লোজিং এ কয়টা কোশ্চেন আসে, কত পার্সেন্ট? আমার মনে হয়, আমি ভুলে গেছি, 7 থেকে 8% মনে হয়, তাই না? মনে হয় 7%। 7% মানে কি, কয়টা কোশ্চেন? 14টা কোশ্চেন। 14টা কোশ্চেন। তার মানে পরীক্ষায় কিন্তু 61% পেতে হয় অ্যাট লিস্ট। তার মানে কয়টা পাওয়া উচিত এখানে? 14 হলে 7টা, আপনার 10টা, 60% ইনটু 0.6 দিলে হয়। 0.6 দিলে কত আসে গুণ করলে? 6 14 কত? 96। যে হাফ আসলে 50% 70 আর 60% 84 না? 84। তার মানে 8টা কারেক্ট করতে হবে আসলে। ঠিক আছে, দেখেন উনি কিন্তু জাস্ট প্রশ্ন খুব কম আসছিল, কিন্তু ওখানে আসলে সে 61% আসলে অ্যাচিভ করতে পারেনি। ডিফিকাল্টিটা এখানে বোঝা দরকার, সেটা হচ্ছে প্রতিটা ডোমেনে কিন্তু একটু পাস। রাইট। আর ক্লোজিং এ কিন্তু আমরা অনেকেই, আমি এর আগেও দেখছি, ক্লোজিং এ কিন্তু অনেকেই খারাপ করে, এবং যে ফেলের কারণ হয় ক্লোজিং। কারণ ক্লোজিং এ কিন্তু পিয়াম্বকে আসলে খুব কম বেশি আলোচনা নাই। এই যে এই প্রসেসটাতে অনেক আলোচনা আছে, এই একটা মাত্র প্রসেস। আর এর সাথে ওই যে আগে ছিল কিন্তু ক্লোজ প্রকিউরমেন্ট নামে একটা প্রসেস ছিল, সেটা কিন্তু নাই। কিন্তু মনে রাখতে হবে যে কন্ট্রোল প্রকিউরমেন্ট সেই প্রসেসে কিন্তু এখন ক্লোজ করা হয়। তাহলে এটার সাথে কিন্তু কন্ট্রোল প্রকিউরমেন্ট খুবই জড়িত। হ্যাঁ, আর এছাড়া ক্লোজ প্রজেক্ট ফেজে কিন্তু মনে রাখতে হবে বাকি যতগুলো প্রসেস ছিল, কোনো প্রসেসের কোনো কিছু ওপেন রাখা যাবে না, এভরিথিং শুড বি ক্লোজড। ঠিক আছে, স্পেশালি মনিটরিং, কন্ট্রোল এবং এক্সিকিউশন যে প্রসেসগুলো আছে, কোনোটাই ক্লোজ ওপেন রাখা যাবে না, এভরিথিং শুড বি ক্লোজড। হ্যাঁ, এবং এখানে এই ক্লোজিং বলতে আমরা আসলে বলতেছি অফিসিয়ালি, ফর্মালি, শব্দটা পিএমবক ইউজ করছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার, ফর্মাল ক্লোজার। কোনো কিছু ইনফর্মালি ওপেন রাখা যাবে না, এভরিথিং শুড বি ফর্মালি ক্লোজড। ঠিক আছে, এবং এখানে বলা আছে যে যে অ্যাকশন আমরা প্ল্যান করছি প্রজেক্ট ম্যানেজার প্ল্যানে, যে আমরা ক্লোজিং করার সময় কি কি কাজ করব, এগ্রিমেন্টে, কন্ট্রাক্টে যেসব লিখে রাখছি, যে এগ্রিমেন্টে কিন্তু একটা সেকশন থাকে যে কন্ট্রাক্টটা কিভাবে ক্লোজ হবে। তো এই সবগুলোকে ফলো করে ইউ হ্যাভ টু ক্লোজ। ঠিক আছে, আচ্ছা ভাই, এখানে একটা আরেকটা, আমার কাছে, এই যে ক্লোজিং এর সময় ধরেন আমাদের যে কনসাল্টিং ফিটা একটা ব্যাপার আছে। এখন যদি আমরা যদি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি যদি মনে করেন না আমি আমার ক্লোজ হয়েছে কিন্তু আমি এখনো বিল পাচ্ছি না, এটা তো আউটস্ট্যান্ডিং থাকে। এখন এই সিনারিওতে হোয়াট শুড আই ডু? এটা আসলে প্রজেক্টের, এটা কি মানে এই টাইপের কোনো এই টাইপের আসতে পারে? মানে কারণ এই টাকা পয়সার সাথে গ্যাঞ্জাম হলে না খুবই ঝামেলা হয়ে যায় আসলে। কারণ এটা কন্ট্রাক্ট রিলেটেড। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা ধরেন টাকা পান নাই, একটা বিষয়। একটা হচ্ছে কিন্তু আমরা যখন প্রজেক্ট ক্লোজ করে ফেলি তখন কিন্তু কন্ট্রাক্ট ক্লোজ হয় না জেনারেলি। আচ্ছা, দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন হয় না? মেইনটেনেন্স থাকে, এএমসি থাকে, এরকম কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট থাকে। রাইট রাইট। তো সেইটা কিন্তু একটু মনে রাখতে হবে, সেটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব না কিন্তু সেটা।
প্রজেক্ট শেষ হয়ে গেলে এটা কিন্তু চলে যাবে ভালো অর্গানাইজেশনে কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট বা লিগ্যাল ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, বা কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। এই কন্ট্রাক্ট গুলো কিন্তু তখন তাদের কাস্টডিতে যায় এবং তাদের দায়িত্ব হচ্ছে এই কন্ট্রাক্টের ওই জিনিসগুলোকে এক্সিকিউট করা। ঘরে ঠিক আছে, তো আপনাকে মনে রাখতে হবে যে ক্লেম থাকবে বা যেগুলো থাকবে সেটা আপনি ওটা হয়তো পরে সে পেমেন্ট পাইতে পারে, কিন্তু ক্লেম গুলো যাতে ক্লোজ হয়ে যায়। পেমেন্ট হয়তো 6 মাস পরে পাবে, কিন্তু যাতে কোনো মানে ইয়া না থাকে যে একটা ঝগড়া যাতে Open নেগোসিয়েশন এখন স্কোপ আছে, হ্যাঁ ওপেন যাতে কিছু না থাকে, ওপেন কিছু থাকতে পারে। হ্যাঁ ওটা আপনি মিটিং করে যে আপনি 6 মাস পর পেমেন্ট পাবেন, ওটা যাতে ক্লোজ হয়ে যায়। কিন্তু প্রক্রিয়ামেন্ট তো ক্লোজ হওয়ার কথা না ভাইয়া, বিল না, না দেয়। হ্যাঁ প্রকুরমেন্টটা ক্লোজ হবে না, কিন্তু এটা প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বে থাকবে না। এটা এমন কোনো ওপেনিং রাখা যাবে না প্রক্রিয়ামেন্ট ক্লোজ হলে তো প্রজেক্ট ক্লোজ হবে না। না না না, ওটা তো বলা যাবে না, কারণ প্রকুরমেন্ট ক্লোজ হয় না মানে কি, তার সেটেলমেন্ট কমপ্লিট হয়নি, মানে আপনি পেমেন্ট পাই নাই, এটা আপনি সব পেয়ে গেছেন তাই তো। হ্যাঁ এটা তখন আসলে পেমেন্ট পাই নাই, এটার জন্য আসলে প্রজেক্ট আর আটকায় থাকবে না। ঠিক আছে, ওখানে ডিসিশন হবে যে আপনি মিটিং করে, এখানে হয়তো ফাইনাল আপনি মিটিং করবেন, ডিসিশন হবে যে এটা আসলে সে ওই যে কন্ট্রাক্ট অনুযায়ী সে হয়তো 3 মাস বা 6 মাস, কারণ পেমেন্ট আসলে প্রজেক্টের সাথে সাথে পায় না কন্ট্রাক্টররা। তার মানে শিডিউল চেঞ্জ হবে ভাইয়া, পেমেন্টের শিডিউল চেঞ্জ হবে, রিকোয়েস্টটা যাবে না। না না না, আমাদের কোনো শিডিউল চেঞ্জ হবে না, আমাদের প্রজেক্ট ক্লোজ হয়ে যাবে, কারণ আমরা তো সমস্ত রিসোর্স রিলিজ করে দেবো। তার পেমেন্টের সাথে আমাদের কোনো কিছু আটকায় নেই, কারণ তার ডেলিভারি পেয়ে গেছি, আমাদের সব কাজ শেষ, আমরা সবকিছু রিলিজ করে দেবো। ওই পাশ থেকে বলতেছি, প্রজেক্ট আপনি এই পাশ থেকে দেখছেন, ওই পাশ থেকে তো একটা প্রজেক্ট তার কাছ থেকে সে হ্যাঁ ওই পাশ থেকে ক্লোজ হবে, তার ক্লোজ হবে না। তার ক্লোজ হবে না এটা বলা ইয়া, কারণ তার যদি সবকিছু কাজ শেষ হয়ে যায়, সে হয়তো তার এটা ফাইন্যান্স টিমকে দিয়ে দিবে, হ্যাঁ, বা লিগ্যাল টিমকে দিয়ে দিবে, তারা এটা হ্যান্ডেল করবে আর কি। তার লিগ্যাল টিমকে দিয়ে দিবে। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি ক্লোজ করতেছি। লিগ্যাল ক্যাপিটাল যখন দিতেছেন কোন প্রসেস যাবেন? বুঝি নাই, ওটা কোন প্রসেসে পড়বে তাহলে ভাইয়া? কারণ আপনার শিডিউল চেঞ্জ হচ্ছে, আপনার পেমেন্টের একটা শিডিউল চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে, সেই শিডিউল আজকে দেওয়ার কথা না দিয়ে 6 মাস পরে দিচ্ছে, তার মানে তার চেঞ্জ হচ্ছে বা পরে দিবে। তো সেটা আমার ম্যানেজমেন্টকে আমি বলতে হবে, তার ম্যানেজমেন্টকে সে বলতে হবে, সে ম্যানেজমেন্ট তারপর তার নিজের কন্ট্রোল প্রোগ্রামটা থাকবে আর কি। হ্যাঁ, তার ক্লোজ হবে না, আমার থেকে হয়ে যাবে। হ্যাঁ আপনার থেকে হয়ে যাবে, তার ক্লোজ হবে না ওই সাইডের প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন দেখি এখানে কি কি আছে, দেখেন আইটিটিও। তাহলে একটু আমার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লোজিং এর কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, হ্যাঁ ক্লোজিং প্রসেসের এই প্রসেস গ্রুপের। ঠিক আছে, আমি যেটা ইয়া দিচ্ছি, যে আপনাদের একটা ইয়া দিচ্ছি না যে সিমুলেটর, সেখানে কিন্তু একটা কোশ্চেন সেট আছে যেখানে আসলে প্রসেস গ্রুপ অনুযায়ী প্রায় 160-70টা 100টা করে কোশ্চেন আছে, সেখানে ওদের ক্লোজিং এ ওদের আমার মনে হয় 50-60টা কোশ্চেন আছে। হ্যাঁ সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, আর ক্লোজিং রিলেটেড যেখানে যে কোশ্চেন পান সেগুলো আসলে একটু সলভ করবেন, স্পেশালি রিটার বা অন্য বইয়ের, যাতে ওইটা আমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকে। আর মনে রাখতে হবে ক্লোজিং এ তাইলে আমার কি মানে কোনো কিছু ওপেন রাখা যাবে না, স্পেশালি প্রকুরমেন্টের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই মানে ক্লোজ প্রজেক্ট এই প্রসেসটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে কন্ট্রোল প্রকুরমেন্ট এই প্রসেসটা, এই দুইটা প্রসেস আসলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে এই সময়। ঠিক আছে, আর এটার সাথে চেঞ্জের কিন্তু প্রশ্ন আসতে পারে যে আপনার প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে, এই সময় কিছু চেঞ্জ আসলো, এরকম কিন্তু অনেক প্রশ্ন পাবেন যে প্রজেক্ট ক্লোজ হয়ে যাচ্ছে, এই সময় কিছু চেঞ্জ আইডেন্টিফাই হয়ে গেল, যে সেটা আপনি আসলে কি করবেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু একটু ডিফারেন্ট, এগুলো কিছু সলভ করতে হবে। এরকম ক্ষেত্রে আসলে এটা আসলে এই প্রজেক্টে আর থাকবে না, এটা নেক্সট প্রজেক্টের স্কোপে চলে যাবে। যেটা অ্যাজালেও ঘটে, পিএমবকেও তাই ঘটবে আসলে, সেটা যেহেতু এটা সবকিছু ক্লোজ হয়ে গেছে, এটা নেক্সট প্রজেক্টের স্কোপেতে অ্যাড হয়ে যাবে অ্যাজ এ এক্সটেনশন বা এনিথিং বা নেক্সট ফেজে বা কিছু। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু নাম খেয়াল করতেছি তো আমরা, তাই না? ক্লোজ প্রজেক্ট অর কিন্তু ফেজ, তার মানে যদি বড় প্রজেক্ট হয় তাহলে এই সব প্রসেসগুলো কিন্তু একটা ফেজেও শেষ হতে পারে, নেক্সট ফেজে গিয়ে আবার শুরু হবে। ঠিক আছে, সো এটা কিন্তু এটা না যে একদম প্রজেক্ট ক্লোজ। আর আরেকটা বিষয় হচ্ছে অলওয়েজ কিন্তু প্রজেক্ট খুব স্মুথলি ক্লোজ হবে এরকম না,
কি হতে পারে, যেটাকে আমরা বলি প্রি ম্যাচিউর ক্লোজার, তাই না? প্রি ম্যাচিউর, ঠিক আছে? তার মানে হয় ডেলিভারেবল 60% দিচ্ছে, হ্যাঁ 70% দিচ্ছে, বাকিগুলো ডেলিভারি দিতে পারছে না, বা ভেন্ডর ব্যাংক্রাফট হয়ে গেছে, এরকম বিভিন্ন কারণে, বা আমাদের আর বিজনেস কেস ভ্যালিড না। তো সব কারণে কিন্তু প্রি ম্যাচিউর ক্লোজার হতে পারে। অলওয়েজ কিন্তু ভাবলে হবে না যে প্রজেক্ট ক্লোজিং অলওয়েজ সাকসেসফুল। একটা হচ্ছে আমরা প্রজেক্টে যে অবজেক্টিভ সেট করছিলাম সেটা পেয়ে গেছি, দ্যাট ইজ এ সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। বাট ইফ দ্য প্রজেক্ট ইজ নট সাকসেসফুল আর এরকম প্রি ম্যাচিউর ক্লোজার হয়, তখন কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কি করতে হবে, তখন কিন্তু এটা বললে হবে না যে ক্লোজ প্রজেক্ট বা ফেজ এটা আমরা ইনিশিয়েট করব না। এই প্রসেস কিন্তু সেই স্টেজেও ফায়ার করবে, এবং সেটার যে যতটুকু আউটপুট পাইছেন সেটাকে ক্লোজ করতে হবে, এবং যেটা এখন বাকি আছে বা কি করবে সেই ডিসিশনটা নিয়ে হ্যাঁ ডকুমেন্টেড করে আপনাকে ক্লোজ করতে হবে। ওপেন রেখে করা যাবে না। যদি প্রিম্যাচুর ক্লোজার হয় তাও কিন্তু এই প্রসেসটা ফায়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি ইনপুট নিচ্ছি দেখেন। ওই যে শুরুতে শুরু করছিলাম প্রজেক্ট চার্টার দিয়ে, সেই প্রজেক্ট চার্টার আমরা নিচ্ছি, কারণ এখন কি করতেছি আমরা ফাইনাল সবকিছু আমাদের হাতে রেডি, প্রজেক্ট সব প্ল্যান নিচ্ছি, এবং মেজর সমস্ত ডকুমেন্ট আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, কারণ কি ফাইনাল আমরা ক্লোজ করতে যাচ্ছি ফর্মালি। আর দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট আউটপুট কি, ইনপুট কি, এটা অ্যাকসেপ্টেড ডেলিভারেবল, যেটা কোথা থেকে আসছে মনে আছে? যে কন্ট্রোল একটা ফ্লো দেখাইছিলাম, তাই না? ডেলিভারেবল তৈরি হয় হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক থেকে, তারপরে হচ্ছে যায় হচ্ছে কন্ট্রোল কোয়ালিটিতে টেস্টিং করার জন্য, সেটা হয় ভেরিফাইড ডেলিভারেবল। সেই ভেরিফাইড ডেলিভারেবল ইনপুট হয় কোথায়? ভ্যালিডেট স্কোপে, ঠিক আছে? যেখানে কাস্টমার ইনভলভ হয়ে বলে যে আমি অ্যাকসেপ্ট করলাম, এটার আউটপুট হচ্ছে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস, ঠিক আছে? সেই অ্যাকসেপ্টেড ডেলিভারেবল এখানে ক্লোজিং এ এসে ইনপুট হচ্ছে। তার মানে কাস্টমার থ্রু আউট দ্য প্রজেক্ট যে ডেলিভারেবল গুলো অ্যাকসেপ্ট করছে কালেকটিভলি, এখন সেটা আমরা কি করতেছি এখানে ইনপুট হিসেবে নিচ্ছি, ওকে? আর এট দ্য সেম টাইম দেখেন একদম লাস্টে আমরা এই যে বিজনেস কেস নিয়ে কিন্তু আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। কারণ এই যে আমরা প্রজেক্ট চার্টার এগুলো দিয়ে শুরু করছিলাম, এখন শেষ করার সময় এগুলো তো আমরা নিতেই হবে, কারণ আমরা দেখবো যে বিজনেস কেস স্যাটিসফাই করছে কিনা, এবং যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান সেই অনুযায়ী সমস্ত ডেলিভারি রেডি হয়েছে কিনা, যাতে অপারেশন টিম বা যারা এটা নিচ্ছে তারা যাতে বেনিফিটে রিয়েলাইজ করতে পারে। আর এগ্রিমেন্টস, ওই যে ভেন্ডরের সাথে যত ধরনের এগ্রিমেন্ট হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, সবগুলো এখানে আসবে, এবং আমরা এটাকে এখন অফিসিয়ালি ক্লোজ করব, সমস্ত এগ্রিমেন্ট, সমস্ত কন্ট্রাক্ট। এবং প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন, এই যে প্রকিউরমেন্টের বিভিন্ন রিপোর্ট আমরা নেই, তারপরে বিভিন্ন ফাইলিং সিস্টেম আছে, এটা লজিস্টিক বা লিগাল কিংবা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, সেই ডকুমেন্টগুলো সবগুলোকে নিয়ে আমরা প্রজেক্টটা ক্লোজ করব। সেখানে কিন্তু কয়েকটা জিনিস আমরা ইম্পর্টেন্ট দেখলাম, একটা হচ্ছে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস, প্রজেক্ট চার্টার, ঠিক আছে, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, বিজনেস ডকুমেন্টস, এবং এই যে এই দুইটা 6 এবং 7, ঠিক আছে? আর অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, কারণ কি এটা আসলে ফাইনালি আমাদের সমস্ত নলেজ দিয়ে বিভিন্ন ফাইল ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ডকুমেন্টেশন তৈরি হচ্ছে, বিভিন্ন নলেজ ক্রিয়েট হচ্ছে, সেটি দিয়ে আমাদের কি হবে, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপডেট হবে। সো এখানে ফাইনালি আমরা কি করতেছি, এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করতেছি, তারপর ডকুমেন্ট অ্যানালাইসিস করে দেখতেছি যে সমস্ত ডকুমেন্ট রেডি হয়েছে কিনা প্রজেক্ট ক্লোজিং এর জন্য। রিগ্রেশন অ্যানালাইসিস, এটা আমরা আগে দেখছি যে কোন একটা ফ্যাক্টরের কারণে যদি অন্য একটা ফ্যাক্টরে ইম্প্যাক্ট হয়, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, ভেরিয়েন্স অ্যানালাইসিস। সো এই অ্যানালাইসিস গুলো আমরা করে দেখতে যাচ্ছি যে সবকিছু আমরা পাইছি কিনা, হ্যাঁ, এবং ফাইনালি মিটিং করে আমরা প্রজেক্ট ক্লোজ করতেছি। সো ক্লোজ করার সময় কি হচ্ছে আউটপুটে, ফাইনাল লেসন লার্ন দিয়ে আমাদের ডকুমেন্ট আপডেট হচ্ছে, এবং এই 2 এবং 3, হ্যাঁ 2 এবং 3 ফাইনাল প্রোডাক্ট সার্ভিস, ওই যে প্রজেক্টের ডেফিনেশন মনে আছে, হ্যাঁ আমরা প্রজেক্টের ডেফিনেশন শুরু করছিলাম কি দিয়ে, যে প্রজেক্ট ইজ অ্যান এন্ডেভিওর, তাই না, যেটা কোনো প্রোডাক্ট তৈরি করবে, সার্ভিস তৈরি করবে, অথবা রেজাল্ট তৈরি করবে। এখন ফাইনাল প্রসেসে আমরা বলতেছি যে সব ডেলিভারেবল থেকে আমরা we have able to develop our targeted product
অথবা সার্ভিস অথবা রেজাল্ট। এই শব্দটা একটু খেয়াল করেন, ট্রানজিশন। এই শব্দটা কিন্তু বোধহয় 4th বা 5th এডিশনে নতুন অ্যাড হয়েছিল, ট্রানজিশন। তার মানে এখন প্রজেক্ট টিমের কাছ থেকে এটা ট্রানজিট হয়ে চলে যাবে অপারেশন টিমের কাছে কিংবা কাস্টমারের কাছে কিংবা ইউজারের কাছে। এটা আর প্রজেক্ট টিমের মধ্যে নাই, কিন্তু নাও ট্রানজিশন হয়ে যাবে হচ্ছে যে টিমের জন্য কাজটা করলেন তাদের কাছে। এবং ট্রানজিশন রিকোয়ারমেন্ট নামে একটা রিকোয়ারমেন্ট কিন্তু আমরা গ্যাদার করছিলাম, কারণ মনে আছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস কোথায় করছিলাম? এটা ট্রানজিশন রিকোয়ারমেন্টস ইয়ার লাইক ট্রানজিশন বলতে এইটার আউটপুটটা কার কাছে হ্যান্ডেল করা হবে এই টাইপের আর কি, টেক ওভার করার জন্য। না, শুধু হ্যান্ডেল না, হ্যান্ডেলটা কিভাবে করা হবে, ম্যানুয়াল কি হবে, তাদেরকে ট্রেনিং কিভাবে দিলেন, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার, সবকিছু। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম কালেক্ট রিকোয়ারমেন্টস। কালেক্ট রিকোয়ারমেন্টসে কিন্তু একটা ক্যাটাগরি ছিল রিকোয়ারমেন্টের ট্রানজিশন রিকোয়ারমেন্টস, যাদের কাছে আপনি ট্রানজিট করবেন তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী এখন এটাকে তাদেরকে ডেলিভারি দেওয়া। এবার আমি একটা এক্সাম্পল দিছিলাম যে রবির একটা কয়েক কোটি টাকার প্রজেক্ট অপারেশন টিম নিচ্ছিল না, প্রজেক্ট ডান কিন্তু নিচ্ছে না, কারণ কি ট্রানজিশন রিকোয়ারমেন্ট তাদের কাছ থেকে শুরুতে নেওয়া হয় নাই। তারা এখন ডকুমেন্ট ধরাই দিচ্ছে যে আমার কিন্তু এই জিনিসগুলো নাই, তুমি যদি এটা না দাও আমাকে এই চেক লিস্ট অনুযায়ী, তাহলে কিন্তু আমি এটা নেব না। এবং 6 মাস ধরে প্রজেক্ট করতেছে। ঠিক আছে, সো ট্রানজিশন রিকোয়ারমেন্টটা দেখেন এখানে এসে কাজে লাগবে। সেই প্ল্যান অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখন তাকে ট্রানজিট করে দেবেন, যেখানে মেইনলি আসলে ইনপুট থাকে নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার, তাদের ট্রেনিং, ম্যানুয়াল, এই সমস্ত জিনিস। আর ফাইনালি সব প্রজেক্টে কি দিতে হয়? ফাইনাল রিপোর্ট সাবমিট করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, ফাইনাল রিপোর্টে কি কি কম্পোনেন্ট থাকে এটা ওই যে ওই টেমপ্লেটেও দেখতে পারেন, সিনথিয়া স্ট্যাকলের এখানেও বলা আছে যে কি কি থাকবে ফাইনাল রিপোর্ট। আর নর্মালি ম্যাচিউরড অর্গানাইজেশনে এটা থাকে যে প্রজেক্টের উপর বেস করে কোন কোন জিনিস থাকবে ফাইনাল রিপোর্ট। এবং যেহেতু প্রজেক্ট শেষ করছি আমরা, তাহলে ফাইনালি আমাদের অর্গানাইজেশন নলেজ বেস, প্রসেস, পলিসি, প্রসিডিউর এগুলো আপডেট হতে পারে। ওকে, যে আমি অ্যাকসেপ্টেড ডেলিভারেবল যেটা একটু ড্র করলাম সেটা কিন্তু আমি কয়েকবার, পুরো আমার ইয়াতে হতে কয়েকবার আছে। এই ফ্লোটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লো। ঠিক আছে, কোথায় প্ল্যান তৈরি হচ্ছে, প্ল্যানটা ফলো করে আমরা ডেলিভারেবল তৈরি করতেছি, কোয়ালিটিতে ভেরিফাই করতেছি, যেখানে আমাদের ইন্টারনাল টিম, এটা বারবার বলছি তাই না, ইন্টারনাল টিম, আর এটা হচ্ছে কাস্টমার সি, ভ্যালিডেট করতেছে কাস্টমার অ্যাকসেপ্টেড, এবং সেই সব অ্যাকসেপ্টেন্স নিয়ে আমরা ফাইনাল প্রোডাক্ট সার্ভিস কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে, সো ইয়েলো যেগুলা সেগুলো আসলে আমাদের যে ফাইনাল রিপোর্টে কি কি থাকে। ঠিক আছে, আর অর্গানাইজেশন প্রসেস আপডেট হবে। সো দিস ইজ ইট। হ্যাঁ, 49 প্রসেস শেষ এবং আমাদের ক্লোজিং প্রসেস শেষ। তো যেটা আসলে ক্লোজিং প্রসেসের কয়েকটা প্রসেস আছে, 2-3টা প্রসেস, স্পেশালি কন্ট্রোল, প্রকিউরমেন্ট এবং ক্লোজিং প্রজেক্ট অর ফেজ, এই দুইটা কিন্তু খুব ক্লোজলি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, কারণ এখানে মাত্র 10টা-12টা কোশ্চেন আসবে, তার মধ্যে 60% না পেলে কিন্তু আমার ফেলের চান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো মানে খুবই মাইন্ডলি আপনাদেরকে করতে হবে, আসলে প্র্যাকটিস করতে হবে। এই তো, সো সবার ক্যামেরা অন নাকি? দিস ইজ দ্য লাস্ট ডে। সো আমরা তো শেষ করে ফেললাম, 9:30 বাজে। অনেক লম্বা জার্নি ছিল আসলে, তাই না? এমনি 12টা না 13টা ক্লাস নিতে চাচ্ছিলাম, কয়টা নিচ্ছি এখন আর নিজেরও খেয়াল নেই। প্রচুর ক্লাস নেওয়া হয়েছে।